ডাবল মিনিং কথাবার্তা প্রথমে বলছে অবশ্যই, তারপর বলে না। ওকে ফাইন। আচ্ছা আচ্ছা, যেটা করছিলাম আমরা সেটা হচ্ছে এটা। সো একটা প্রবলেম দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে আমি জাস্ট একটা ডিপ দিব, ডিপের আমি এখানে নিলাম সাপোজ রোয়ের পরে আমি আরেকটা রো নিয়েছি, জাস্ট ইয়ার কি বলে এই রোয়ের পরে, হ্যাঁ এই রোয়ের পরে আমি একটা রো নিলাম, সেই রোয়ে একটা ইমেজ দিলাম। ঠিক আছে, মনে করুন যে আমি একটা ইমেজ দিয়েছি, ইমেজটা হচ্ছে ব্যানার। এবার দেখেন আমি যখন ইমেজ দিচ্ছি, দেখছেন ইমেজের নিচে একটা স্পেস আছে। দেখেন আমি যখন ওভার করছি ইমেজ নিচ্ছি, তখন ইমেজটা এই পর্যন্ত দেখাচ্ছে। আমি যখন ইমেজে হোভার করছি, হ্যাঁ যখন ডিপে হোভার করছি, তখন ডিপটা এই পর্যন্ত শো করছে, কারণ হচ্ছে ইমেজের নিচে কিছু স্পেস সে পাচ্ছে। ঠিক আছে, এটা এটা হচ্ছে কমন একটা প্রবলেম। এটা ইনলাইনের কারণে। আমি যদি ইমেজকে ডিসপ্লে ব্লক করি, দেখেন এই প্রবলেম সলিউশন হয়ে গেছে। ঠিক আছে, সো এটা হচ্ছে ইনলাইন ট্যাগ, আর এখন এটা একটু এখন কি ব্লক হয়ে গেছে। সো ইনলাইন ট্যাগ, যে কোনো ইনলাইন ট্যাগের ক্ষেত্রে, যে কোনো ইনলাইন আমি যদি সিএসএস এর মাধ্যমে ইনলাইনও করি, তাও কিন্তু তারা কি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন যে ইনলাইনের ক্ষেত্রে ওই যে ওই যে আমি বলেছিলাম যে অ্যাসেম্বলিতে দাঁড়ানোর বিষয়ে, ইনলাইন হচ্ছে অ্যাসেম্বলি দাঁড়ানোর মতো, আপলোড লেফট হচ্ছে কি মানববন্ধনে দাঁড়ানোর মতো। ঠিক আছে, অ্যাসেম্বলিতে দাঁড়ানোর মতো কি দূরত্ব রেখে দাঁড়াতে হয়, মানববন্ধনে দূরত্ব রাখা যাবে না। ঠিক আছে, সবাই লেগে রেখে দাঁড়াবে, এই ধরনের একটা বিষয়। ঠিক আছে, সো ফ্লোট লেফট এবং ইনলাইনের বিষয়টা এটাই, জাস্ট প্রত্যেকটা ট্যাগের কিছু না কিছু ডিফল্ট বিহেভ আছে, যে ডিফল্ট বিহেভের মধ্যে একটা বিহেভ হচ্ছে ইমেজের এটা কি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবে, কারণ এটা একটা কি ইনলাইন বলতে পারেন। এটা ডিফল্ট বিহেভ হচ্ছে, এটা ডিসপ্লে ইনলাইন অবস্থায় আছে, ব্যাস। সো এটাই এটা। আচ্ছা, কেন দুইটা ডট দিব, ফাইন। এবার মনে করেন যে আমি একটা ডিভ নিলাম এখানে, অথবা আমরা এটা দিয়ে বলি, এখানে কি করেছি আমরা একটা ডিভ নিয়েছি সিঙ্গেল প্রোমো, তারপর আরেকটা ক্লাসের নাম দিয়েছি সিঙ্গেল প্রোমো, তারপর আরেকটা ক্লাসের নাম দিয়েছি গ্রিন সি লাইট। ঠিক আছে, হ্যাঁ এখানে দুইটা নাম। যেমন আমি যদি বলি এরকম যে প্রিয় মুকুল, এটা কিন্তু একটা শব্দ, আবার এখানে দুইটা শব্দ স্পেস দিয়ে যখন লিখছি, তাই না, এখানে দুইটা শব্দ। সো এখানে হ্যাঁ এটা দুইটা ক্লাস হয়ে নিয়ে এটা দুইটা ক্লাস হয়ে যাচ্ছে, এটা একটা এটা একটা। আমি যদি এখন সিঙ্গেল প্রোমো বোঝার সুবিধার্থে হাইপেন না দিয়ে স্পেস দিই, তাহলে তিনটা ক্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল যতগুলো নাম পাবে স্পেস কাউন্ট করার পর, মনে করেন যে সে এখান থেকে কাউন্ট করে স্পেসের আগ পর্যন্ত, দেন আবার স্পেসের পর থেকে আবার স্পেসের আগ পর্যন্ত, এভাবেই সেই কি সার্চ করে। তো এটা সার্চ করার পর যদি পায় যে যতটা স্পেস পাবে, মনে করেন এখানে কি একটা সিটেক্স পাইছে, সেটাকে দুইটা স্পেস পাইছে, তার মানে তিনটা ক্লাস, দুইটা স্পেস পাইছে কি মাঝখানে মাঝখানে দুইটা স্পেস, তিন জায়গায় তিনটা ক্লাস আছে। সো এটা হচ্ছে একটা বিষয়। সো আপনাকে অবশ্যই স্পেস হলে ক্লাস নেম আলাদা হয়ে যাবে। ঠিক আছে, ক্লাস নেম আলাদা হয়ে যাবে। সো এখানে দুইটা ক্লাস আছে, আমি একটা সিঙ্গেল প্রোমো দেন স্পেস গ্রিন সি, এখন দুইটাই হচ্ছে ক্লাস। সো একটা ক্লাসকে সিলেক্ট করার সিস্টেম আমরা জানি যে এভাবে ক্লাস সিলেক্ট করতে হয় ডট সিঙ্গেল সে ক্লাসের নাম, তাই না। সো আমরা এভাবে যদি দুইটা ক্লাস সিলেক্ট করি, যেমন আরেকটা সিলেক্ট করলাম গ্রিন সি, এভাবে নাকি, ঠিক আছে, মনে করেন আমি এই দুইটা ক্লাস সিলেক্ট করলাম, একটা হচ্ছে সিঙ্গেল প্রোমো, একটা হচ্ছে গ্রিন সি। এখন দেখেন আমি সিঙ্গেল প্রোমোকে যে স্টাইলটা দিব সেটাও ওই ডিপটা পাবে, মনে করেন এখানে যেটা আছে এডিটটা পাবে, আবার আমি যদি গ্রিন সি দিয়ে বলি এডিটটা পাবে। তবে এখানে কি একটা বিষয় যে সিঙ্গেল প্রোমো কমন একটা ক্লাস, কমন বলতে কি তিনটা ডিবে ইউজ করা হয়েছে, আর গ্রিন সি শুধু একটা ডিবে ইউজ করা হয়েছে। সো আমি মনে করেন সিঙ্গেল প্রোমোকে দিলাম যে উইথ 25%, সিঙ্গেল প্রোমোকে দিছি এবং ফ্লোট লেফট করছি। এখন দেখেন সিঙ্গেল প্রোমো সবগুলো সিঙ্গেল প্রোমো না, এখানে সবগুলাই ফ্লোট লেফট, তিনটা কি পাশাপাশি চলে আসছে। এখন আমি শুধুমাত্র গ্রিন সিকে মনে করেন যে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, গ্রিন সিংকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম যে রেড, যদিও বা রেড অনেক একটা অড কালার, তারপর আমি বোঝার সুবিধাতে রেডটা বেশি ইউজ করি। সো কি যাতে আপনারা না ঘুমান, ঠিক আছে। সো এখন কি গ্রিন সি শুধুমাত্র একটা ক্লাস। এখন মনে করেন আমি গ্রিন সিংকে দিলাম, গ্রিন সিকে মনে করেন যে এইভাবে দিলাম। এখন আমি চাচ্ছি যে সিঙ্গেল প্রোমো গ্রিন সি, আমি কি আমার গ্রিন সি মনে করেন যে অনেক জায়গায় আছে, সাপোজ আমি এই জায়গায়,
হ্যাঁ, স্লাইডারের এই জায়গায় আমি গ্রিন সি নামে আরেকটা ক্লাস নিয়ে ওই কন্টেন্টটুকু দিলাম, মনে করেন এখানেও দিলাম গ্রিন সিটা, গ্রিন সি। এখন কি স্লাইডারের ওই জায়গায় পাবে না, সাপোজ দুইটা জায়গায় পাওয়া গেছে। এখন আমি চাচ্ছি সিঙ্গেল প্রোমোর মধ্যে যে গ্রিন সিটা আছে ওইটাকে আলাদা করতে। মনে করেন আমার কোনো কারণে ক্লাসটা একই ইউজ করতে হয়েছে, মানে একই স্টাইল বা একই কিছু, সেজন্য এখন মনে করেন যে আপনার সিঙ্গেল প্রোমোর গ্রিন সিটাকে আপনি আলাদা করতে চাচ্ছেন। মনে করেন যে আমার কমন স্টাইল হচ্ছে এটা, এখন আমি গ্রিন সিটা এখানে ইউজ করেছি বলে এটার স্টাইলটাও পাচ্ছে, কি এটার স্টাইলটাও পাচ্ছে, তাই না? মনে করেন আমি চিন্তা করলাম যে এটার হেডিং 1 আছে, তাই তো, হেডিং 1 টি, আর এখানে কি আছে, হেডিং 1 পি সাপোজ আছে। সো মনে করেন যে আমি গ্রিন সি পিটা হচ্ছে কমন, তো আমি মনে করেন যে আমি কালার দিলাম পি এর জন্য, কালার দিলাম হচ্ছে F2 সাপোজ আমি কালার দিলাম F2 তো এখন কি এটা F2 পাচ্ছে না, কালার F2 এটাও কি কালার F2 পাচ্ছে। এখন আমি চাচ্ছি সিঙ্গেল প্রোমোর গ্রিন সি এর কালার ভিন্ন হবে, তাহলে আমি এটাকে কীভাবে সিলেক্ট করব? অবশ্যই আমাকে দুইটা নাম দিয়ে সিলেক্ট করতে হবে, কারণ গ্রিন সি হচ্ছে কমন নাম, দুইটা জায়গায় পাবে। এখন আমি যদি সিলেক্ট করি এরকম যে সিঙ্গেল প্রোমো, দেন আমি যদি আমাকে কি তার আরেকটা নাম বলতে হবে। সো এখানে স্পেস এবং স্পেস না, এর মধ্যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে যদি এখানে কি বোঝাচ্ছে, সিঙ্গেল প্রোমোর চাইল্ড, এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে সিঙ্গেল প্রোমোর চাইল্ড হচ্ছে গ্রিন সি, কিন্তু আমার এখানে সিঙ্গেল প্রোমোর চাইল্ড কিন্তু গ্রিন সি নাই, সেটা কি তার নিজেরই নাম, আরেকটা নাম। সো আমাকে কি করতে হবে, স্পেস দেওয়া যাবে না। তো বলতে পারেন এটা হচ্ছে জেনারেশন গ্যাপ, ঠিক আছে, জেনারেশন গ্যাপ বলতে পারেন। সো জি না, আমি বলেছি একটু আগে যে গ্রিন সি এখন কমন ক্লাস, আমার দুই জায়গায় ইউজ করা হয়েছে, এই জায়গায়ও এই জায়গায়ও। এখন শুধুমাত্র এই জায়গার গ্রিন সি এর কালারটা চেঞ্জ করতে হচ্ছে আমাকে, তাই না? এই জায়গায় গ্রিন সি এর কালারটা চেঞ্জ করতে হচ্ছে, তাই আমি কি করছি, সিঙ্গেল প্রোমো ডট গ্রিন সি, দেন দেখেন কালার দিলাম ব্ল্যাক। না, স্পেস দিলে হবে না, সেটা আমি দেখাচ্ছি। দেখেন এখন কালার পাচ্ছে, এরপর আমি স্পেস ইউজ করলাম, এখন দেখেন পাচ্ছে না। এখন দেখেন স্পেস এবং স্পেস না এর কারণ হচ্ছে এরকম, আমরা মনে করেন যে কোনো একটা টাইটেলকে গ্রিন সি এর মধ্যে যেই সিঙ্গেল প্রোমোতে যেই এইচটা আছে বা পি আছে তাকে কীভাবে সিলেক্ট করি, এভাবে না, সিঙ্গেল প্রোমো স্পেস পি। কেন? কারণ হচ্ছে পিটা হচ্ছে তার চাইল্ড, ডকুমেন্ট ট্রি এর বলতে পারেন, যে এরকম আমাদের HTML এর কথা চিন্তা করে এভাবে আমরা যে মার্কআপটা করেছি এখানে, এই মার্কআপের ট্রিটা এরকম, এটা হচ্ছে আমার মূল HTML, দেন তার থেকে হচ্ছে হেড আসছে, তারপর পাশাপাশি বডি আসছে, এটা হচ্ছে হেডের মধ্যে আবার টাইটেল আসছে, ঠিক আছে, তারপর আরেকটা আসছে হচ্ছে লিঙ্ক, ঠিক আছে। বডিতে কি আসছে, বডিতে একদম ফুল র্যাপিংয়ের জন্য একটা ডিভ আসছে, সেটা হচ্ছে র্যাপার, ঠিক আছে। র্যাপার থেকে আবার কি আসছে, অনেকগুলো রো আসছে, ঠিক আছে, এইভাবে, তাই না? তারপর রো এর মধ্যে ফার্স্ট রো এর মধ্যে হচ্ছে দুইটা ডিভ আসছে, আরেকটা ডিভ আসছে হেডার, তার মধ্যে আবার লোগো মেনু। তো এখন কি এটা চাইল্ড, এটা চাইল্ড, এই তিনটা এইগুলোর আবার আলাদা আলাদা চাইল্ড আছে। সো আমি যখন এইটার র্যাপারের রো বলবো তখন অবশ্যই র্যাপার তাদের মধ্যে জেনারেশন গ্যাপ থাকবে, তারপর হচ্ছে রো এর ক্লাসের নাম হবে। যদি মনে করেন এটার র্যাপার, এটাকে আবার কন্টেনারও বলা যায়, তাই না? মানে যেহেতু কন্টেইনার, বক্স বা এভাবে কিছু বলা যায়, তাই না? তো এখন এই দুইটা যদি সেম হয়, মানে একই জায়গায় যদি নাম থাকে, তাহলে এই দুইটাকে সিলেক্ট কীভাবে করব? আমাকে প্রিয় স্পেস মুকুল দিয়ে সিলেক্ট করা যাবে, প্রিয় মুকুল বলতে হবে, প্রিয় একটা নাম, মুকুল আর একটা নাম, সো আমাকে প্রিয় মুকুল বলতে হবে। সো এখানে বলতে পারেন যে ডট র্যাপার ডট কন্টেইনার, কোনো স্পেস থাকবে না, কারণ এটা সেম একজনেরই নাম। যদি দুইটা ক্লাস আপনি ইউজ করেন কোনো ডিভে, যেমন আমরা ইউজ করেছি সিঙ্গেল প্রোমোর ক্ষেত্রে পাশাপাশি কি দিয়েছি, আরেকটা নাম দিয়েছে, সেটা হচ্ছে গ্রিন সি মিডিয়াম, গ্রিন সি লাইট। জাস্ট এটুকু মনে রাখেন যে আমি যদি একই ডিভের দুইটা ক্লাসের নাম ইউজ করি, তাহলে অবশ্যই সেই ক্লাসগুলোকে স্পেস ছাড়া ইউজ করতে হবে, আবার আমি যদি স্পেস রাখি তাহলে কি হবে, সেটা তার চাইল্ড হিসেবে কাউন্ট হবে। যেমন দেখেন, আমি আরেকটা উদাহরণ এখানে দেখাই, আমি এখন এখানে ঠিকঠাকভাবে সিলেক্ট করতে পারি নাই, যেমন দেখেন এখানে আমরা স্পেস দিয়েছি,
এখন আমি যদি এখানে দেখবেন, এখানে যদি একটা ডিভ ক্লাস অথবা আমি জাস্ট H1 ক্লাস গ্রিন সি দিলাম, মানে কিসের মধ্যে, সিঙ্গেল প্রোমোর মধ্যে, সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে অটোমেটিকলি। এখন এটা সিলেক্ট হয়ে যাবে, দেখছেন কালার পাচ্ছে অ্যাকোয়া। কারণ হচ্ছে কি আমরা স্পেস দিয়ে ইউজ করছি, স্পেস দিয়ে, কারণ সে এখন বুঝতে পারছে তার মধ্যে কি পাইছে, তার চাইল্ডটা পাইছে, গ্রিন সি নামে চাইল্ডটা পাইছে। এখন আমি যদি স্পেস না দেই তাহলে সে কি করবে, ওই তার মধ্যে যে ডিভের মধ্যে যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে কি করছে, সেগুলোকে কালার করছে। তো এটা হচ্ছে মূল বিষয়। এখন দেখেন বলতে পারেন যে এখানে এই হ্যালো কালার তো ডিভের মধ্যে আছে, তাহলে এটা কি স্টাইল হলো না কেন, কেউ বলতে পারেন এটা কেন এই কালারটা পেলো না? হ্যাঁ, এখানে বিষয়টা হচ্ছে এরকম, গ্রিন সির মধ্যে আমরা কি দিয়েছি, কালার F2 দিয়েছিলাম আগে, সো তার প্রায়োরিটি বেশি না? অবশ্যই তার প্রায়োরিটি বেশি, ঠিক আছে। মনে করেন যে এরকম একটা ডিভ আছে, এভাবে আমি এভাবে কল করলাম, ডিভের ব্যাকগ্রাউন্ড রেড। এখন কি প্রত্যেকটা ডিভ রেড হবে না? প্রত্যেকটা ডিভ রেড হয়ে গেছে। এখন আমি শুধুমাত্র একটা ডিভের নাম সিলেক্ট করলাম, ডট, মনে করেন যে গ্রিন সি লাইট, মনে করেন গ্রিন সি লাইটটাকে আমি সিলেক্ট করলাম, আমি তাদেরকে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। এখন কি হবে, শুধুমাত্র গ্রিন সি লাইট যেটা আছে সেটা ইয়েলো হবে, তাই না? সো ব্যাপারটা এরকম যে এই ডিভটা হচ্ছে কি কমন। এখন বলেন যে এরকম এই ডিভের মধ্যে যা আছে সেগুলোকে যেহেতু আমরা সিলেক্ট করে নেই, তার মানে কি সেগুলো সব কমনভাবে সিলেক্ট হয়ে আছে। এই কালারটা কি এই ডিভের মধ্যে যাই কন্টেন্ট আছে সবগুলাই পাবে এই কালারটা। আবার ওই ডিভের মধ্যে কি আছে, একটা ক্লাস আছে গ্রিন সি, তাহলে আমি গ্রিন সিকে যেহেতু স্টাইল দিয়েছি সেই স্টাইলটাই তো পাবে। কমন স্টাইলের চাইতে কি ক্লাস এবং বা আইডি এগুলোর প্রায়োরিটি বেশি যেহেতু। সো ফাইন, এগুলো নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই, আপনারা জাস্ট ইউজ করবেন, ইউজ করলে স্লাইডার এরিয়া সিলেক্ট করার পরে যদি উইথ দেন, পায় না, হয়তো বা আপনার স্লাইডার অ্যাকচুয়ালি ক্লাসের উপর ডিপেন্ড করে। যদি ক্লাস, হ্যাঁ এখানে স্লাইডার ক্লাস দিয়েছেন, স্লাইডারই পাবে। এখন আপনি যদি স্লাইডার নাম দিয়ে স্লাইডার এরিয়া বলে ডাকেন তাহলে তো হবে না। হ্যাঁ, হ্যাঁ রো দিয়ে সিলেক্ট করলে আসে না, স্লাইডার দিয়ে সিলেক্ট করলে আসে। অ্যাকচুয়ালি দুটাই আসবে যদি, তবে রো যেহেতু কমন ক্লাস সব জায়গায় পেয়ে যাবে। সাপোজ আমি একটু দেখাই, এখানে দেখেন আমি রোকে স্টাইল করলাম, জাস্ট রোকে উইথ দিলাম 300 পিক্সেল। এখন দেখেন সবগুলো রো কিন্তু এখানে প্রত্যেকটা রো 300 পিক্সেল হয়ে গেছে, দেখছেন 300 পিক্সেলের মধ্যে হয়ে গেছে। এখন আমি যদি স্লাইডারকে সিলেক্ট করি শুধু, এখন দেখেন শুধুমাত্র স্লাইডারটাই 300 পিক্সেল, বাকিগুলো 100% ঠিক আছে, ঠিক আছে। এখন হয়তো বা আপনার ক্লাসের নামে ভুল আছে, অথবা ওই যে বললাম আগে পরে কোথাও কোনো একটা ডট পড়ে আছে, ঠিক আছে, হয়তো বা আগে পরে কোথাও। যখন কোড করবেন তখন কি করবেন, রান্নাবান্নার চিন্তা রাখবেন না, ঠিক আছে। ওকে ফাইন। আচ্ছা, এবার আমরা কাজ করি। আজকে আমরা গত ক্লাসে হচ্ছে কিছুটা বক্স মডেল সম্পর্কে দেখেছিলাম, তারপর আমরা আজকে একটা দেই, ব্রিফিং দেই। সাপোজ আমি একটা ডিফ করলাম বক্সের মধ্যে জাস্ট আমি এমনি ট্যাক্স দিলাম বক্স, ওকে। এটা হচ্ছে আমার একটা ডিভ বক্স, ঠিক আছে। আমি বক্সের একটা স্টাইল তৈরি করি। দেখেন সম্ভাব্য বক্স মডেলের মধ্যে সম্ভাব্য যত স্টাইল আছে আমি সবগুলো দিব। ব্যাকগ্রাউন্ড আমি একটা রেড দিলাম, এমনি বোঝার সুবিধার্থে ব্যাকগ্রাউন্ড দিলাম। প্যাডিং দিলাম 50 পিক্সেল। আচ্ছা, প্যাডিংয়ের আগে আমি একটা কাজ করি, উইথ দিই, উইথ 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল। একটা স্কোয়ার সাইজের বক্স হবে না? ফাইন। এবার আমি দিলাম প্যাডিং দিলাম 30 পিক্সেল, মার্জিন দিলাম 30 পিক্সেল। এবার আমি একটা বর্ডার দিলাম, বর্ডার 1 পিক্সেল সলিড। এবার বলতে পারবেন কেউ যে উইথ দিলাম
এটা কি দেওয়া যায়, গ্রিন দিন। এবার বলতে পারেন এই ডিপের উইথ কত? 362 বর্ডার। আচ্ছা ফাইন, হয়ে গেছে, এটা আপনারা বুঝতে পারছেন। এবার দেখেন আমি জাস্ট এই বক্সটা ওপেন করছি, এখানে দেখেন কোনটা বর্ডার কোনটা বর্ডার তো দেখতে পাচ্ছেন, চারপাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা। এবার বলেন এখানে কোনটা, আমি জাস্ট কি বলবো, আচ্ছা যাক এভাবেই থাক। এখানে বলেন কোনটা প্যাডিং, কোথায় প্যাডিং আছে? এই যে এখান থেকে শুরু করে এই স্পেসটা হচ্ছে প্যাডিং। হ্যাঁ, এই যে বক্স লেখা দেখা যাচ্ছে না, এটা এখন যে বক্সটা দেখতে পাচ্ছেন এটার বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে প্যাডিং, জাস্ট রেড অংশটুকু। আর এই সাদা হোয়াইট অংশটুকু হচ্ছে মার্জিন, মানে কি আমি এই ডিপকে মার্জিন দিয়েছি। ঠিক আছে, আমি পেপারটা এখানে দেখাই। আমি এখানে রিফ্রেশ না, অ্যাকচুয়ালি আমি এখান থেকে প্যাডিংটা বাদ দিলাম, মার্জিনটাও বাদ দিলাম। এখন মূল উইডটা হচ্ছে কি 302 পিক্সেল, বর্ডার আছে সেজন্য আমি বর্ডারটাও বাদ দিলাম, তো বর্ডারটা রাখি 10 পিক্সেল একটা বর্ডার দিই। ঠিক আছে, এটা ঠিক আছে। দেখেন বর্ডারের পর আমার কন্টেন্ট শুরু। ঠিক আছে, সো প্যাডিং যেটা কাজ করে সেটা দেখেন, প্যাডিং যখন দিচ্ছে সে ভিতর থেকে জায়গা নিতে থাকে। দেখেন ভিতর থেকে জায়গা, প্যাডিং কি করে? হ্যাঁ, এটা আমি জাস্ট অ্যারো কি দিয়ে কিবোর্ড দেখাইতে হবে, এখন কিবোর্ড দেখানোটা পসিবল না। আচ্ছা ফাইন, আমি বলে দিচ্ছি, আপনি প্রশ্ন করবেন। এই যে আমি জাস্ট অ্যারো কি দিয়ে বাড়াচ্ছি, প্যাডিং বাড়তেছে এবং প্যাডিংটা কিন্তু চারপাশেই বাড়তেছে। আমি যেহেতু শুধুমাত্র প্যাডিং 50 পিক্সেল দিছি। এখন প্রত্যেকটা জিনিস যেগুলো ডাইমেনশনের বিষয় আছে, যেমন প্যাডিং, মার্জিং, তারপর বলবো কি ম্যাক্সিমামই এই দুইটা কাজ, এই দুইটা আরও কিছু কিছু থাকতে পারে, যে এগুলো 4টা প্যারামিটার আছে, আই মিন 4টা প্রপার্টি আছে, মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন টপ, মার্জিন বটম। সো এগুলো 3 ওয়েতে ইউজ করা যায়, আমি গত ক্লাসে বলেছি, তাই না? 0 0 0 0, ঠিক আছে। এটা বলেন কি, টপ, রাইট, বটম, লেফট। সো এখন এটাকে এইভাবে ইউজ করা যায়, নর্মালি এভাবে ইউজ করা যায়। প্রথম 0টা হচ্ছে টপ, তারপরটা হচ্ছে রাইট, তারপরটা হচ্ছে বটম, তারপরটা হচ্ছে লেফট। ঠিক আছে, একটা বার দিলে এটা হচ্ছে টপ, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে লেফট রাইট। ঠিক আছে, আবার আরেকটা বাদ দিলে এটা হচ্ছে টপ বটম, এটা হচ্ছে লেফট রাইট, আবার এটা বাদ দিলে এটা হচ্ছে চারপাশে পাচ্ছে। সো এটাই হচ্ছে মূলত বিষয়। সো এখন আমি জাস্ট প্যাডিং যেটা দিয়েছে সেটা চারপাশে পাচ্ছে। দেখেন এই ভায়োলেট কালারটা হচ্ছে প্যাডিং, এবং প্যাডিংটা কি করছে, উইডটা বাড়াচ্ছে। মনে করেন আমি প্যাডিং দিলাম না, এখন কিন্তু 320 পিক্সেল উইড আছে এই ডিপে। আমি যখন আমরা একটু দেখতে পারি যে এখানে দেখেন, আমি জাস্ট দেখছেন 320 পিক্সেল আছে। ঠিক আছে, এনিওয়ে 21 দেখতেছেন কারণ এটা নিজেরই একটা এক ধরনের বর্ডার আছে, ফাইন। সো 320 পিক্সেল হচ্ছে কি এই ডিপের উইড। এখন আমি যখন প্যাডিং দেব 40 পিক্সেল, এখন কি উইডটা 80 পিক্সেল বেড়ে গেছে, 300 প্রায় 400, 80 পিক্সেল যেহেতু বাড়ছে 400 পিক্সেল হয়েছে। ঠিক আছে, তার মানে কি প্যাডিং কি করে, উইডও বাড়ায়। এবার দেখেন আমি জাস্ট, এবং আরেকটা জিনিস মনে রাখবেন, প্যাডিং ভিতর থেকে জায়গা পিক্সেল অ্যাড করে আর মার্জিন বাইরে থেকে পিক্সেল অ্যাড করে। যেমন আমি এখন মার্জিন লেফট দিব, মার্জিন লেফট 10 পিক্সেল, দেখেন 10 পিক্সেল থেকে কি মার্জিন লেফট হচ্ছে। এবং এই 10 পিক্সেলের মধ্যে বা এই পিক্সেলের মধ্যে কিন্তু কেউ আসতে পারবে না। ঠিক আছে, তার মানে কি সে এর আশেপাশে আর কাউকে আসতে দেবে না এই জায়গায়। হ্যাঁ, মার্জিন এই স্পেসটা আবার অনেকভাবে করা যায়, যেমন এইভাবে করা যায়, ট্রান্সলেট এক্স, আমি দিলাম 100 পিক্সেল। সেক্ষেত্রে আবার এই পিক্সেলটা ইউজেবল, এই ট্রান্সলেট যখন করব তখন এই পিক্সেলটা কিন্তু ইউজ করা যাবে, মানে এই জায়গাটা ইউজ করা যাবে অন্য জায়গায়, অন্য ক্ষেত্রে। যেমন আমি এই জায়গায় করি, মনে করেন এই ডিপটা একটা, এই ডিপটা একটা, দুইটা আলাদা ডিপ না। সাপোজ আমি এখন শুধুমাত্র এই ডিপটাকে সিলেক্ট করলাম, সিঙ্গেল এইটা মিডিয়ামটাকে, তার একটা ব্যাকগ্রাউন্ড দেই বোঝার জন্য। ঠিক আছে,
এখন দেখেন আমি যখন মার্জিন দিব তো আচ্ছা বেটার হয় বোঝার জন্য এটা করি, আগে গ্রিনসে কালার চেঞ্জ করি, সিঙ্গেল প্রোমো উইডটা হচ্ছে আমি 100% করে ফেলি। হ্যাঁ 100% বলতে কি 3% মিলে, তিনটা মিলে এখন 100%, তাই না? ওকে, আমি একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিই, আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এবার দেখেন তিনটা পাশাপাশি আছে, আমরা কি এখন কোনো একটার উইড যদি বাড়ে একটা নিচে নেমে যাবে, কোনো একটার উইড যদি বাড়ে একটা নিচে নেমে যাবে, এটা তো অবশ্যই, এটা তো ক্লিয়ার সবাই। কেন নিচে নামবে? 100%-এর বেশি হয়ে যাচ্ছে তাই। সাপোজ আমি এটার প্যাডিং দিলাম, কোনটা? মিডলটার। মিডল এই আইটেমটার আমি আগে ব্যাকগ্রাউন্ড দিয়ে চেঞ্জ করে নিই, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইয়েলো। এই মিডল আইটেমটা মনে করেন যে আমি এখন একটা প্যাডিং দিলাম, দেখেন 5 পিক্সেল প্যাডিং দেওয়ার সাথে সাথে পরের অংশটা কি নিচে নেমে আসছে, এবং কারণ হচ্ছে কি এটা উইড বাড়াই ফেলছে। এখন মনে করেন যে আমি মার্জিন লেফট দিলাম, শুধুমাত্র মার্জিন লেফট। এখন দেখেন মার্জিন লেফট দিলেও সেম কাজ, আমি 10 পিক্সেল মার্জিন লেফট দিয়েছি, মানে কি 10 পিক্সেল ওখানে কাউকে আসতে দিচ্ছে না, সেজন্য সে নিচে নেমে গেছে। এখন যদি এটাকে এভাবে করি, ট্রান্সলেট এক্স 10 পিক্সেল, এখন কি ওই 10 পিক্সেল কিন্তু ইউজেবল না, আমার কোনো লেআউটে চেঞ্জ আসছে? কোনোটাই নেমে যায়নি। কারণ হচ্ছে ট্রান্সলেট যখন করছি সেটাকে জাস্ট পজিশনিং করছি, আমি জাস্ট এখান থেকে এখানে সরাই নিচ্ছি, এই স্পেসটাও আমার আছে, এই স্পেসটাও আমার আছে, এটাকেও ইউজ করা যাবে, আমি জাস্ট বাসমন করে এটাকে সরাই নিচ্ছি, আর কিছুই না। ঠিক আছে, ট্রান্সলেট বিষয়টা হচ্ছে এরকম। ট্রান্সফর্ম মানে যেটা বুঝি আর কি, ট্রান্সফর্ম মানে কি পরিবর্তন। সো আমরা যে কোনো ধরনের পরিবর্তন করতে পারি ট্রান্সফর্ম দিয়ে, শুধুমাত্র ট্রান্সলেট না। মনে করেন আমি রোটেট করলাম 45 ডিগ্রি, ট্রান্সফর্ম দিয়ে রোটেটও করা যাবে, ট্রান্সফর্ম দিয়ে স্কিউ করা যাবে, স্কেল করা যাবে। স্কেল বলতে কি, স্কেল মিনস হচ্ছে জুমিং করা বলতে পারেন, আমি যদি বলি জুমিং করা, যেমন 1.1% কি সে বড় হয়ে গেছে, 1 মিনস সেটা 100%, আমি যদি 2 দেই এটা ডাবল, উইডিপ যত বড় আছে তার ডাবল হবে, মানে কি 2 মানে 200%। তো আমি যদি 2.5 দেই কত 100%? 250, এত চিন্তা করতে হবে না, ঠিক আছে, ফাইন। সো ব্যাপারটা ক্লিয়ার। মার্জিন কি করছে? হ্যাঁ, ট্রান্সলেট এক্স, ট্রান্সলেট ওয়াই, শুধু ট্রান্সলেট ইউজ করে, ফাইন। যেটা বলছে হ্যাঁ মার্জিন অটো বা প্যাডিং অটো, এই বিষয়টা হচ্ছে এরকম, যেমন দেখেন আমি বক্সটাকে মার্জিন 30 পিক্সেল দিলাম না, আমি 30 পিক্সেল অটো দিলাম, মানে বলেন তো এখানে কি বুঝালাম? লেফট রাইট অটো, এটা যেহেতু অটো দিয়েছি লেফট রাইট অটো, লেফট রাইট অটো মিনস কি, মনে করেন এটা একটা আপনার ডিপ, ঠিক আছে, এই ডিপটা হচ্ছে আপনার ডিপ। এখানে যদি এটার ক্যালকুলেশন বোঝাতে হয় তাহলে ব্রাউজার কিন্তু অনেক কাজ করতেছে, যেগুলো আমাদের জন্য আমরা বুঝতেছি না কী কাজ করতেছে। ব্রাউজারের একটা উইন্ডো উইড আছে, মনে করেন যে সামথিং, এটার একটা উইড আছে মনে করেন 300, ঠিক আছে, এই উইড থেকে এই উইড যদি বিপ করি যেটা থাকবে সেটা হচ্ছে এই বাকিটা না, এবং সেটাকে 2 ভাগ করলে কি করতেছে, 2 ভাগ করে সে লেফটে একবার রাইটে একবার, এটার লেফটে একবার রাইটে একবার দিচ্ছে, ব্যাস এটা অটোমেটিকলি কি মিডল হচ্ছে, তাই না? এরকম একটা বিষয়, মানে ব্রাউজার এই ক্যালকুলেশনটা করে নিচ্ছে মার্জিন 0 অটোর মাধ্যমে, ঠিক আছে। সো আমি যখন মার্জিন 0 অটো দিচ্ছি, অটো মিনস কি, সে এই উইডটা কাউন্ট করে জাস্ট এটা 2 ভাগ এই ডিপের 2 দিকে দিয়ে দিই। যদি বা এটা আমরা মানে আমরা যদি এভাবে দেখতে চাই, দেখেন এখানে কি দেখাচ্ছে, বলতে পারেন যে এটা দেখানোর কথা তো, যেহেতু মার্জিন এভাবে ইয়েলো কালার করে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে না কেন অটোটা? অ্যাকচুয়ালি অটোটা কাউন্ট ওভাবে করে না, পিক্সেল অনুযায়ী, যদি পিক্সেল হয় তাহলে সে দেখাবে, ওই পিক্সেলটা এভাবে কাউন্ট করবে, যে এখানে ইয়েলো কালার যেটা দেখতে পাচ্ছে, ঠিক আছে। এখানে মার্জিন টপ বটম ইয়েলো 30 পিক্সেল দেওয়া হয়েছে, তাই ইয়েলো উপরে 30 পিক্সেল আছে, নিচেও 30 পিক্সেল আছে, ঠিক আছে, উপরে 30 পিক্সেল, নিচে 30 পিক্সেল, আর লেফট রাইট অটো, ঠিক আছে, ওকে। আর বলতে পারেন অটোটা হচ্ছে কি বলবো, ডিফল্ট বলা যায়, যে সাপোজ আমি এটার কি উইড দিয়েছি 33.33%, তাই না? এখানে দেখেন এই ডিপের উইড আছে 33.3%, মনে করেন আমি আরেকটা ডিপ, মানে আরেক এই জায়গায় জাস্ট বোঝার সুবিধার্থে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিলাম। এখন দেখেন আমি দিলাম উইড অটো, উইড অটো মানে কি,
তার কন্টেন্ট অনুযায়ী তার উইড যতটুকু হওয়া উচিত সে কিন্তু ততটুকু হয়ে গেছে, আর আমি যদি উইড না দেই তাহলে আমি যেটা দিয়েছি আগে সেটা পাচ্ছে, আর একদম যদি না দেই তাহলে কি 100% ওই ফ্লোটের কারণে কি তার কন্টেন্টের সমান, আমি ফ্লোটও বাদ দিলাম। না না, ব্রাউজার অনুযায়ী চেঞ্জ হবে না, এটা প্রত্যেকটা ব্রাউজার। না না, কিসের জন্য? না 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 না, অটোটা অ্যাকচুয়ালি ওইরকম কোনো বিষয় না। সাপোজ অটোর ইয়াটা আমি একটু পরে ফর্ম ইউজ করে দেখাবো, ওয়েট। ওকে, আমরা আজকের ক্লাসে আসি, এগুলো গত ক্লাসের ব্রিফিং চলে গেল। আজকের ক্লাসে আমরা একটু অ্যাডভান্স বিষয় দেখব, সব টিপস অ্যান্ড ট্রিক্স সিএসএসের অ্যাডভান্স বিষয়, যেমন পজিশনিং ফার্স্ট। সো আমরা গত ক্লাসে দেখেছিলাম হচ্ছে একটা ডিভের মধ্যে যদি কোনো কন্টেন্ট থাকে, সেই কন্টেন্টগুলোকে যদি ফ্লোট লেফট রাইট করা হয় তাহলে কি প্যারেন্টকে কী করতে হয়? ওভারফ্লো হিডিং করতে হয়, তাই না? এবং আমরা সেটার সলিউশন আর অন্য ওয়েতেও দেখছিলাম, মনে আছে কারো? হ্যাঁ, ক্লিয়ার বোধ করে, ফাইন। সো ওকে, ওই সলিউশন কী করে? ওই সলিউশন কিন্তু একটা বিরক্তিকর সলিউশন। কীরকম? আমাকে আলাদা একটা ব্ল্যাঙ্ক ডিভ নিতে হচ্ছে সব জায়গায়, যেখানেই আমি ফ্লোটিং করছি সেখানে ফ্লোটিং স্টপ করার জন্য কি ব্ল্যাঙ্ক একটা ডিভ নিতে হচ্ছে। এখন আমি ব্ল্যাঙ্ক ডিভ নিতে চাচ্ছি না, আমরা কাজটা সিএসএস দিয়েই করব। সো এখন কীভাবে করা যায়? সো সেজন্য আমরা দেখব হচ্ছে আজকে প্রথমে দেখব বিফোর অ্যান্ড আফটারের কাজ। বিফোর এবং আফটার বলতে পারেন সাইকো এলিমেন্ট, যদিও বা সোডো এলিমেন্ট HTML CSS এর ভাষ্য মতে আমি সাইকো বলি। সাইকো এই জন্যই বলি, এরা HTML এলিমেন্টের মতো কাজ করে কিন্তু HTML না। ওই কিছু আছে না যে যারা কি পাগল কিন্তু পাগল না, পাগলের মতো করে, তারাই হচ্ছে সাইকো। সো এটাই, তো এই সাইকো এলিমেন্টগুলো হচ্ছে এরকম, তারা HTML এর মতো কাজ করে কিন্তু HTML না, ঠিক আছে? সো ফাইন। সো এরকম দুইটা এলিমেন্ট আছে, ধরে নিতে পারেন দুইটা এলিমেন্ট, সেটা হচ্ছে বিফোর আর একটা হচ্ছে আফটার। বিফোর মানে কি আগে, আফটার মানে পরে। সো এদের কাজটাই এরকম যে বিফোর মিনস আমি বিফোর যখন ইউজ করবো সে আগে আসবে, আফটার যখন ইউজ করবো তখন সে আফটার আসবে, মানে পরে আসবে। সো মনে করেন যে আমি এখানে আচ্ছা রেড কালারটা দূর করি, এবার অনেক দেখি হয়েছে, রেড কালার দেখা লাগবে না। সো ফাইন। সো যেটা বলছি, মনে করেন আমি এই লগোতেই করি, হ্যাঁ, এই লগোর একটা বিফোর একটা আফটার থাকবে। সো আমরা মাঝে মধ্যে দেখি লগোর উপরে ডান পাশে উপরে দেখে TM লেখা ছোট্ট করে, সাপোজ ওই জিনিসটা আমাকে করতে হবে বিফোর, সো আফটার। সো মনে করেন বিফোর মিনস আগে, আফটার মিনস পরে, ঠিক আছে? সো আমি এখন বিফোর এবং আফটার ইউজ করবো লগোতে। এই যে এটা হচ্ছে আমার লগো ক্লাস, আমি লগোর পরে দিলাম। বিফোর এবং আফটার ইউজ করতে হয় কীভাবে, সেটা হচ্ছে ক্লাসের নাম, তারপর হচ্ছে জাস্ট কোলন অথবা ডাবল কোলন যে কোনো একটা দিলেই হয়, কোলন দিলেই হয়, দেন বিফোর, ঠিক আছে? আমি বিফোর সিলেক্ট করলাম। এরপর বিফোর এবং আফটার যেটা বলছিলাম সেটা হচ্ছে শুধুমাত্র কন্টেন্ট নিয়ে আসে। মনে করেন আমি এটা কেন ইউজ, এটার আগে একটা সুবিধা বলি, এটা কেন ইউজ হয়। মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে প্রত্যেকটা পেজে একটা জায়গায় একটা নোট নামে প্যারাগ্রাফ আছে সাপোজ, কিন্তু আপনি নোট লেখাটা অথবা বিশেষ দ্রষ্টব্য এই লেখাটা লিখতে ভুলে গেছেন। ওই এর একটা ক্লাস আছে, মনে করেন ক্লাস হচ্ছে নোট, সব কিছু ঠিক আছে কিন্তু আপনি ভুলে বিশেষ দ্রষ্টব্য এই লেখাটা লিখতে ভুলে গেছেন। এখন আপনি প্রত্যেকটা পেজে না গিয়ে কীভাবে এই কাজটা করবেন, যে ওই ক্লাসের আগে বিশেষ দ্রষ্টব্য ইউজ করবেন। তাহলে এভাবে জাস্ট বিফোর দিয়ে আমি ওই ক্লাসের আগে কন্টেন্ট হিসেবে কী দিব, বিশেষ দ্রষ্টব্য দিব। সাপোজ আমি দিলাম কন্টেন্ট, সো মনে করেন এন দিলাম, আমি জাস্ট এন স্পেস। এখন দেখেন এখানে কিন্তু এন আসবে, তারপরে স্পেস, এই যে এন। আচ্ছা দেখা যাচ্ছে না, আমি এটা আপাতত বেসিক্যালি এটা দিয়ে দেখাই, সিঙ্গেল প্রোমো, তার মধ্যে কি আছে গ্রিন সি লাইট, সরি মিডিয়াম। আমি মাঝখানেরটাতে দেখাই, মাঝখানেরটা হচ্ছে H কি আছে, H4 সামথিং, সবাই বলে গেছেন H4, রাইট? সো H4 এর মনে করেন যে আমি বিফোর দিলাম কন্টেন্ট,
ঠিক আছে, কন্টেন্ট ইউজ করলাম হচ্ছে বিফোর। এখন দেখেন এই H4 এর আগে বিফোরটা আসছে বিফোর, ঠিক আছে, এটা হচ্ছে সেই বিফোরটা। তো আমি যদি বিফোরের কালার দিই, এখানে কালার হচ্ছে রেড, সো শুধুমাত্র সে কি বিফোর কালার রেড পাচ্ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে বিফোর। এখন মনে করেন আমি আফটার ইউজ করলাম, আফটার। এনিওয়ে আমি কিন্তু এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস ইউজ করছি, কারণ হচ্ছে আমি যদি ব্ল্যাঙ্ক স্পেস না দেই, আফটারটা কি এটার পরে ইমিডিয়েট পরেই শুরু হবে, সো কোনো স্পেস পাবো না, সেজন্য আমাকে স্পেসটা এখানে দিয়ে নিতে হবে। ফাইন, বিফোর এবং আফটার আমরা দেখলাম কীভাবে বিফোর আফটার কাজ করে। কি বিফোর মিনস আগে, আফটার মিনস পরে। এবং দেখেন স্পেড এলিমেন্ট করলে কিন্তু আপনি এখানে পাবেন না সেটা, বিফোর আফটার এগুলো কোনো কিছুই নাই। ওই যে বললাম সে HTML এর মতো কাজ করে, কিন্তু HTML মার্কআপে কিন্তু নাই। সো আপনি এটা যদি দেখতে চান নর্মালি ফায়ারবাগের মাধ্যমে বা ইন্সপেড এলিমেন্ট করে যদি দেখতে চান, অ্যাকচুয়ালি বিফোর আফটার কীভাবে আসতেছে আমাকে বলবেন। আমি এখন বলছি বিফোর আফটার, বিফোর মিনস আগে, আফটার মিনস পরে। সো অবশ্যই আমাদের নর্মাল মাইন্ড, কিউরিয়াস মাইন্ড যেটা বলে সেটা হচ্ছে H4 যদি এখানে হয়, হ্যালো, বিফোরটা মনে করেন H4 এখানে শুরু, H4 শেষ, বিফোরটাই আগে, এভাবে, তাই না, আফটারটা পরে, এভাবে আসে, তাই তো আমাদের নর্মাল চিন্তাধারা হয় এরকম, কিন্তু অ্যাকচুয়ালি এটা এভাবে আসে না। এটা আসে হচ্ছে এভাবে, H4 শুরু, ঠিক আছে, দেন H4 যেখানে শেষ, এখানে হচ্ছে আমার মূল কন্টেন্টটা, তাই না, হ্যালো, এখানে হচ্ছে বিফোর, এখানে হচ্ছে আফটার, মানে কন্টেন্টের আগে কন্টেন্টের পরে, ওই ডিপের মধ্যেই থাকে, মানে ওই ট্যাগের মধ্যেই আছে, কিন্তু কন্টেন্টের বিফোর, কন্টেন্টের আফটার, ঠিক আছে। সো আমরা সেটা যদি অ্যাকচুয়ালি ইন্সপেড এলিমেন্ট করে দেখতে চাই, জাস্ট ডিফল্ট ইন্সপেড এলিমেন্ট যেটা আছে সেটাতে যাবেন, সেটা দেখলে বুঝতে পারবেন। দেখেন H4 এর বিফোর, কন্টেন্টের আগে, কন্টেন্টের পরে হচ্ছে কি আফটার, ব্যাপারটা ক্লিয়ার। সো বিফোর আফটার জাস্ট এইটুকু কাজ করে, কন্টেন্ট নিয়ে, আর কোনো কাজ না। কিন্তু এটাকে আমরা ম্যানিপুলেট করতে পারি অন্যান্য আইটেমের মাধ্যমে, ম্যানিপুলেট করে অনেক কিছু করতে পারি। সো যেমন দেখেন এখানে আমরা জাস্ট বিফোর আফটার জাস্ট ইউজ করছি কন্টেন্ট। এখন এইটুকু হচ্ছে বিফোর আফটারের কাজ, এবং বিফোর আফটারের জিনিসগুলো কিন্তু আমি সিলেক্ট করতে পারবো না, হ্যাঁ, কারণ এটা হচ্ছে ওই যে বললাম সাইকো, এটা উজ্জ্বল HTML এলিমেন্ট হলেই আমি সিলেক্ট করতে পারতাম এখানে, কিন্তু এটা HTML এলিমেন্ট না, কিন্তু HTML এর মতো জাস্ট বিহেভ করতেছে। ওকে, সো বিফোর আফটারের কাজ হচ্ছে এইটুকু, সবাই ক্লিয়ার বিফোর আফটার। এবার আমি পজিশন যাব, তারপর আমি বিফোর আফটার দিয়ে পজিশনিংয়ের মাধ্যমে আরও কিছু করে দেখাবো। সো এটা হচ্ছে বিফোর আফটার। এবার পজিশনিংয়ের বিষয়ে আসি। পজিশনের চারটা ভ্যালু আছে, 4 ধরনের পজিশনিং হয়, ঠিক আছে। একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে পজিশন রিলেটিভ, একটা হচ্ছে অ্যাবসলিউট, একটা হচ্ছে ফিক্সড, ঠিক আছে। চারটা কি হয়, ভ্যালু হয় পজিশন, 4 ধরনের পজিশনিং হয়, স্ট্যাটিক, রিলেটিভ, অ্যাবসলিউট, ফিক্সড। হ্যাঁ, স্ট্যাটিক হ্যাঁ, স্ট্যাটিক, অ্যাবসলিউট, রিলেটিভ, ফিক্সড। এটা হচ্ছে পজিশনের ভ্যালু। তো প্রপার্টিটা হচ্ছে এটা, পজিশন, দেন ভ্যালু, এই চারটার মধ্যে যে কোনো একটা হতে পারে। সো আমরা এটা বোঝার জন্য এখানে একটা করি, একদম সবার শেষে, একদম মেইন র্যাপারের মধ্যেই মনে করেন যে আমি করলাম ডিপ, একটা নাম দিলাম। আচ্ছা, আমরা এখানে কোনো কন্টেইনার নাম দিয়েছিলাম, আমি একটা নাম দিই র্যাপার, জাস্ট 4টা ডিপকে একসাথে করার জন্য। মনে করেন আমি ডিপ দিলাম প্রথমে ফিক্সড, একটা বক্স নিলাম, বক্সটা হচ্ছে কমন ক্লাস। আমি 3টা ডিপ নিচ্ছি, একটা হচ্ছে ফিক্সড, একটা হচ্ছে অ্যাবসলিউট, একটা হচ্ছে রিলেটিভ, ঠিক আছে। 3টা ডিপ দিচ্ছি, স্ট্যাটিক নিলাম না, স্ট্যাটিকের পরের বিষয় আমি দেখাচ্ছি। সো আমি র্যাপারে নিয়েছিলাম একটা ব্যাকগ্রাউন্ডে বোঝার জন্য, ঠিক আছে। আর র্যাপারে হচ্ছে উইড দিলাম, এটা জাস্ট এমনি, মার্জিন 0, ওকে। প্যাডিং দিলাম 30 পিক্সেল,
সো এখানে একদম ঠিক সেন্টারে আমার এই তিনটা ডিপ আছে, ফিক্সড, অ্যাবসলিউট, রিলেটিভ। সো তিনটার আমি একটু কমন একটা সিএসএস দিই। কমন সিএসএস হচ্ছে উইথ, তিনটায় 100 পিক্সেলের উইথ হবে, হাইটও হবে 100 পিক্সেলের, ঠিক আছে। দেখেন এবার তিনটা 100 পিক্সেল সাইজে রয়েছে। এবার আমি মনে করেন যে তিন ধরনের কালার দিব, এগুলো জাস্ট আমি বোঝা সুবিধার্থে আপনারা দেখে নিলেন। রেড, গ্রিন, দিলাম, আপনাদের পছন্দের একটা দিন, ঠিক আছে। সো এই তিনটা ডিপ। এখন আমি কিন্তু এখন পজিশনিং করে নেই, জাস্ট আমরা বুঝবো হচ্ছে পজিশনিং, এগুলো এমনি বোঝার জন্য। এবার দেখেন আমি প্রথমে পজিশন ফিক্সডের কাজ করব, একটু চেহারা দেখে নেন পুরো ওয়েবসাইটে। হ্যাঁ, পজিশন ফিক্সড, আমি এই অংশটাকে করলাম পজিশন ফিক্সড। ফিক্স করার সাথে সাথে সে কোথায় হারিয়ে গেছে। পজিশন ফিক্সড বলতে আমরা নর্মালি বুঝি যে তাকে কোনো একটা জায়গায় আমরা পজিশনিং করতেছি এবং তাকে সেই জায়গায় ফিক্সডলি থাকতে হবে, কিন্তু আমি পজিশন ফিক্স করেছি কিন্তু বলি নাই যে কোন জায়গায় থাকবে, সেজন্য সে কিন্তু নাই এখন। সো যদি আমি পজিশন ফিক্স ইউজ করি অবশ্যই সে হারায় যাবে, মাঝে মধ্যে হারায় নাও যেতে পারে, সেটা মাঝে মধ্যে ব্রাউজার উল্টাপাল্টা আচরণ করে, এটা স্বাভাবিক। সো এভাবে করতে হবে অবশ্যই। যখন আমি পজিশন ফিক্স ইউজ করব আমাকে কি করতে হবে, অবশ্যই তাকে ডিরেকশন দিতে হবে সে কোন জায়গায় ফিক্সড হবে, তাকে অবশ্যই বলতে হবে সে কোন জায়গায় ফিক্সড হবে। সো এখানে অনেকগুলো জায়গা আছে, যেমন এটা হচ্ছে লেফট বটম, লেফট টপ, রাইট বটম, অনেক জায়গা আছে। সো আমরা অনেকগুলো ওয়েতে দিতে পারি। লেফটে মনে করেন আমি লেফট থেকে 0-তে দিলাম, মানে কি একদম বাম পাশে, আবার দিলাম হচ্ছে বটম থেকে 0, মানে কি এই জায়গায়। লেফট থেকে 0 এটা, বটম থেকে 0 এটা, সো সে কি এই জায়গায় আসছে। সো এটা হচ্ছে কি আমরা তাকে আবার এভাবে দিতে পারি না, রাইট থেকে 0, টপ থেকে 0, মানে সে কি কিন্তু কনফিউজ হয়ে যাবে, আমি সব চারদিক থেকে টানাটানি করতেছি, সে কী হবে কনফিউজড হয়ে যাবে যে কোথায় যাবে। সো অবশ্যই যে কোনো দুইটা ডিরেকশন ইউজ করবেন, হ্যাঁ, যে কোনো দুইটা ডিরেকশন, ওকে, দুইটা ডিরেকশন ইউজ করবেন। সো মনে করেন আমি দিলাম সেটাকে দিলাম হচ্ছে পজিশন ফিক্সড, আমি লেফট থেকে দিলাম 0, সাপোজ লেফট থেকে 0 না, আমি লেফট থেকে 10 পিক্সেল দিলাম, বটম থেকে 10 পিক্সেল দিলাম, মানে কি লেফট থেকে সে 10 পিক্সেল সরে আসবে, বটম থেকে 10 পিক্সেল সরে যে জায়গাটা পাবে সেই জায়গায় বসবে। সো দেখেন সে কিন্তু এখানেই ফিক্সড, এখান থেকে সে আর নড়বে না। আমার ওয়েবসাইট যেখানেই যাক না কেন, যেভাবে ইউজ করুক না কেন, সে এখানে ফিক্সড থাকবে। তার মানে কি আমার স্ক্রিনের ঠিক বটম স্পেসে সে বসে থাকবে, সে এখান থেকে নড়বে না। এটা হচ্ছে পজিশন ফিক্সডের কাজ, সে যে জায়গায় বলবো সেই জায়গায় ফিক্সড, ঠিক আছে, ফাইন। এবার পজিশন অ্যাবসলিউটের বিষয়ে আসি। এখানে দেখেন এখন এই মুহূর্তে এখানে আমার দুইটা ডিপ, একটা হচ্ছে অ্যাবসলিউট, একটা হচ্ছে রিলেটিভ। যদিও বা আমাদের HTML মার্কআপ অনুযায়ী ফিক্সডটা এইখানেই আছে, কিন্তু আমি তাকে CSS এর মাধ্যমে জাস্ট সরাইছি, আর কিছু না। এনিওয়ে, এখন এই দুইটার মধ্যে আমি প্রথমে করবো হচ্ছে পজিশন অ্যাবসলিউটের কাজ। দেখেন পজিশন অ্যাবসলিউট করার পর কি হয়, পজিশন অ্যাবসলিউট, কিছু বুঝতে পারছেন? পজিশন অ্যাবসলিউট করার পর আমার রিলেটিভটা হারাই গেছে, ব্যাপারটা এরকম না? পজিশন করার পর অ্যাবসলিউট করার পর আমার রিলেটিভ হারিয়ে গেছে। আমি আবার দেখতেছি, দেখেন রিলেটিভ এখানে আছে, আমি একটাকে পজিশন অ্যাবসলিউট করছি, আরেকটা হারাইছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যাকে পজিশন অ্যাবসলিউট করবো সেই সাথে সাথে ওই জায়গা থেকে ভাসমান হয়ে যায়, তার মানে কি তার নিচের অংশটা ফাঁকা হয়ে যায়, সেজন্য রিলেটিভটা ওই জায়গায় চলে গেছে, ঠিক আছে। রিলেটিভটা এর নিচে আছে, আমি মনে করেন এর উইডটা একটু কমাই দেই, তাহলে দেখতে পাবেন ওই জায়গায় 10 পিক্সেল রিলেটিভ এর নিচে আছে, ঠিক আছে। সো কি পজিশন যখন অ্যাবসলিউট করছি ওই ডিপটা ওই জায়গায় থাকে কিন্তু ভাসমান হয়ে যায়, মনে করেন দেখেন এই স্পেসটা আমি জাস্ট উপরে তুললাম, মনে করেন এটা এখানে আছে, আমি জাস্ট উপরে তুললাম, এটা কি স্পেসটা ফাঁকা না? এর জায়গা কিন্তু এসে এখানেই আছে, বাট তার নিচের অংশটা ফাঁকা। মনে করেন যদি বলি এরকম যে এখানে দুইটা ডিপ আছে, মনে করে এটা হচ্ছে আমার লাস্ট সীমানা, এখানে দুইটা ডিপ আছে, কি দুইটাই উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু যাইতে পারছে না, কারণ এটা আমার লাস্ট সীমানা। এখন এটাকে আমি ভাসমান করে দিলাম, তো এই নিচেটা উপরের দিকে চলে যাবে না, ব্যাপারটা এরকম।
গ্র্যাভিটি যদিও আমাদেরকে নিচে টানে, এদেরকে উপরে টানে, সমস্যা নেই, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে এরকম, ভাসমান হয়ে যাওয়ার পর পরের অংশটা কি জায়গাটা স্পেসটা পেয়ে যায় বলে নিচে চলে যায়। সো এখন এটা তো একটা বিষয় গেলো পজিশন অ্যাবসলিউটের বিষয়। তাকে তো আমরা ডিরেকশনও দিতে পারি, লেফট রাইট টপ বটম যে কোনো কিছু ডিরেকশন দিতে পারি। এখন দেখেন লেফট দিলাম 0, আমি টপ দিলাম 0, সে এখন কোথায় চলে গেল? দেখেন সে চলে গেছে একদম আমার ওয়েবসাইটের টপে, এই যে। এবং আমি একে পজিশনিং করে যে কোনো জায়গায় নিতে পারি, পজিশন অ্যাবসলিউটের মাধ্যমে যে কোনো জায়গায় আমি ডিরেকশন দিয়ে নিতে পারি, কিন্তু সে ওয়েবসাইটের সাথে ওখানে ফিক্সড। মনে করেন আমার এটাকে বললাম এখানে আসার জন্য, সে এখানে আসে, আমি যখন ওয়েবসাইট নিচের দিকে নিব সে কিন্তু ওখানেই থাকবে। এটা হচ্ছে স্ক্রিনের সাথে, এটা হচ্ছে ওয়েবসাইটের সাথে। আবার বলছি, এটা হচ্ছে স্ক্রিনের সাথে, এই স্ক্রিন থেকে সে নড়বে না, এখান থেকে ফিক্সড পজিশন, ফিক্সড। স্ক্রিন বলতে আমার কম্পিউটার মনিটর বোঝাচ্ছে, হ্যাঁ স্ক্রিন। এটা হচ্ছে কি স্ক্রিনের সাথে, আর এটা হচ্ছে ওয়েবসাইটের সাথে। অ্যাকচুয়ালি এটা স্ক্রিনের, আমি বলতেছি জাস্ট স্ক্রিনের সাথে। এটা কি আমার স্ক্রিন যদি ধরতে হয়, আমার স্ক্রিনটা এখানে হচ্ছে 0, 10 পিক্সেল এখানে, তাই না? তবে স্ক্রিন বলতে এখানে বোঝাচ্ছি আমার মোজিলা ফায়ারফক্স যতটুকু আমাকে ডিসপ্লে করছে ওইটাই আমার মূলত স্ক্রিন, ঠিক আছে? ওইটাই আমার ওয়েবসাইটের জন্য স্ক্রিন। সো এটা হচ্ছে কি স্ক্রিনের সাথে, আর এটা হচ্ছে ওয়েবসাইটের সাথে। সো এটা ওয়েবসাইটের সাথে ওখানেই ফিক্সড, এবং ওখান থেকে ওখানেই থাকবে। আমার ওয়েবসাইট যদি আমি স্ক্রলিং করিও, সে ওখানেই থাকবে। সো এটা হচ্ছে পজিশন। হ্যাঁ, আমি জাস্ট না, ওখানে অটোমেটিকলি যাই নাই, আমরা জাস্ট কী করছি, আমরা তাকে বলেছি যে এই যে পজিশন অ্যাবসলিউটকে বলেছি টপ থেকে 0, লেফট থেকে 0। আমি এখন টপ থেকে মনে করেন রাইট থেকে 0 করলাম, সে এখন রাইট পাশে আসছে, এই যে, ঠিক আছে? আমি মনে করেন যে এখন রাইট থেকে না করে, আচ্ছা রাইট থেকে 0 করলাম, টপ থেকে না করে আমি বটম থেকে করলাম, এখন দেখেন সে এই জায়গায় আসছে, ঠিক আছে? তো এই জায়গাটা হচ্ছে আমার ওয়েবসাইটের জন্য বটম, এই জায়গাটা, ঠিক আছে? এখন দেখেন আমি নিচের দিকে গেলে এটা এখানেই থাকছে। এখন বলতে পারেন আমার ওয়েবসাইটের বটমটা এখন এখানে। এটা অ্যাকচুয়ালি ওয়েবসাইটের বটম বলতে কি বডি 100% দেখেন কতটুকু পাই। ডিফল্টভাবে আমি যখন বডিকে কী করছি, যদি বা এখানে দেখাচ্ছে না, ফাইন, এখানে আমরা বডি HTML বডি বা যাই হোক, ডিফল্টভাবে নর্মালি স্ক্রিন যখন লোড হয়, এটাই হচ্ছে আমার স্ক্রিনের জন্য বডি শেষ, এখানেই আমার বডি শেষ, ঠিক আছে? বডি এখানেই আমার শেষ। সো এখানেই হচ্ছে সে তার পজিশনিংটা করে নেয়, ঠিক আছে? এনিওয়ে, এটা হচ্ছে তার প্যারেন্টের উপর ডিপেন্ড করে কাজ করে। পজিশন অ্যাবসলিউট প্যারেন্টের উপর ডিপেন্ড করে কাজ করে। দেখেন এখানে আরেকটা বিষয় আছে, পজিশন অ্যাবসলিউট প্যারেন্টের উপর ডিপেন্ড করে কাজ করে। আমি মনে করেন যে এটা যেটা অ্যাকচুয়ালি মেইন বিষয়, সেটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট অবশ্যই ওয়েবসাইটের সাথে কি ফিক্সড হয়ে থাকে, আর ফিক্সড স্ক্রিনের সাথে ফিক্সড হয়ে থাকে। পজিশন অ্যাবসলিউট ভাসমান হয়, কিন্তু সে কী হয় প্যারেন্টের সাথে কাজ করে। আমি আবার করলাম পজিশন অ্যাবসলিউট, সে ভাসমান হয়ে গেছে, আমি তাকে বললাম রাইট থেকে 0, ও সরি এখানে কী ছিল বক্স, আমি করলাম হচ্ছে রাইট থেকে 0, টপ থেকে 0। এখন দেখেন সে এই জায়গায় আসছে। এখন আমি চাচ্ছি সে আমার এই ডিবের মধ্যে কাজ করবে, মানে কি আমার এই ডিবের প্যারেন্ট ডিপ কি র্যাপারটা না, এই যে এটা, হ্যাঁ এটা হচ্ছে আমার প্যারেন্ট ডিপ, এবং এই ডিবের রাইট হচ্ছে 0 একটা, টপ 0 হচ্ছে এটা, মানে কি এই জায়গায় এই স্পেসটাতে আসবে। এখন পজিশন অ্যাবসলিউট তার প্যারেন্ট কাকে পায়, তার প্যারেন্ট তাকেই পায়, সেটা যে রিলেটিভ দেওয়া আছে। এখন আমার এই ডিপটা কার সাথে কাজ করতেছে বলতে পারবেন? বডির সাথে কাজ করতেছে। ডিফল্টভাবে বডি হচ্ছে রিলেটিভ, ঠিক আছে? প্রত্যেকটা ট্যাগের জন্য ডিফল্টভাবে বডিটাই হচ্ছে কি প্যারেন্ট। হ্যাঁ, স্ক্রিনে হয়ে কাজ করে সবসময়। এখন দেখেন এটা কি পজিশন অ্যাবসলিউট। এখন আমি করলাম তার প্যারেন্টকে পজিশন রিলেটিভ দিলাম র্যাপ। এখন দেখেন সে রিলেটিভ দেওয়াতে কী করতেছে, পজিশন অ্যাবসলিউট যে ডিপটা আছে সেই ডিপটা বুঝতেছে আমার প্যারেন্ট তো বডি না, আমার প্যারেন্ট হচ্ছে র্যাপার। সো আমাকে র্যাপারের রাইট 0 টপ 0 বের করতে হবে। সো সে র্যাপারের রাইট 0 টপ 0 বের করছে, এবং সে ওই জায়গায় চলে আসছে। তার মানে কি পজিশন অ্যাবসলিউট তার প্যারেন্টের সাথে কাজ করে, এবং তার প্যারেন্টকে যে রিলেটিভ দেওয়া আছে। নর্মালি আমি র্যাপারকে রিলেটিভ দিলাম না, সে প্যারেন্ট হিসেবে পাবে হচ্ছে কি বডিকে, ঠিক আছে? বডিকে পাচ্ছে। এখন এখানে একটা বিষয়, যেমন দেখেন এখানে একটা ডিপ রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো। এবার বলতে পারেন র্যাপারের ডিপ, র্যাপারের প্যারেন্টকে, এখানে র্যাপারের প্যারেন্টকে
কন্টেইনার, তারপর কন্টেইনারের র্যাপার প্যারেন্ট হচ্ছে বডি। সো এখন কিন্তু আমি এখানে অ্যাবসলিউটের র্যাপার কি প্যারেন্টকে র্যাপারের প্যারেন্ট কন্টেইনার, কন্টেইনার প্যারেন্ট বডি। এখন অ্যাবসলিউটকে যেহেতু আমি পজিশন অ্যাবসলিউট করেছি, সে সাথে সাথে তার প্যারেন্ট হিসেবে নেবে হচ্ছে যে রিলেটিভ দেওয়া আছে, তার প্যারেন্ট ক্লাসের মধ্যে যে রিলেটিভ দেওয়া আছে। মনে করেন তার প্যারেন্ট ক্লাস একটা হচ্ছে এটা র্যাপার, আরেকটা হচ্ছে কন্টেইনার, আরেকটা হচ্ছে বডি। সো আমি কাউকেই যদি রিলেটিভ না দিই, সে বডির সাথে কাজ করবে। মানে কি, সে বডির ফুল উইথ হাইট এগুলো বডির, হ্যাঁ হ্যাঁ বডিকে ধরবে। সাপোজ আমি এখানে দেখাই, উদাহরণটা এভাবে দিতে পারি। মনে করেন আমি বডিকে একটা স্টাইল দিই, তাহলে বুঝতে পারবো। মনে করেন বডির ওয়েট হচ্ছে 1100 পিক্সেল, হ্যাঁ 1100 পিক্সেল, মার্জিন 0। অ্যাকচুয়ালি সাপোজ আমি এটা জাস্ট বডি তো অ্যাকচুয়ালি উইথ দে হাইট দে যাই করি, তাও 100% উইথ দখল করে যে প্যারেন্ট HTML এর সাথে। আচ্ছা আমি HTML দিলাম, তাহলে আরও ব্যাপারটা আরও ক্লিয়ার হয়। HTML উইথ 1100 পিক্সেল, মার্জিন 0, অটো। সো আচ্ছা, যদি বা কনফিউজিং মনে হচ্ছে এটা এখানে রয়ে গেলে কেন, বডিকে আমি রিলেটিভ করলে বুঝতে পারবো। আমি ব্যাপারটা এরকম দেখাই, সাপোজ আমি বডিকে রিলেটিভ দিয়ে রাখলাম, ওকে। এবার পজিশন অ্যাবসলিউট, সে মনে করেন যে এই জায়গায় আছে, কি তার বডির সাথে কাজ করছে। এখন আমি যদি কন্টেইনার দেই, কন্টেইনারে কত উইড আছে, কন্টেইনারের একটা উইড দেই, উইড হচ্ছে 960 পিক্সেল, মার্জিন 0, অটো। ঠিক আছে, কন্টেইনারের উইড হচ্ছে এটা এখান থেকে। এখন আমি যদি কন্টেইনারকে পজিশন রিলেটিভ করি, সে কন্টেইনারের সাথে কাজ করছে। এখন আমি যদি র্যাপারকে রিলেটিভ করি, তাহলে র্যাপারের সাথে কাজ করছে। ঠিক আছে, তার মানে কি, জাস্ট এইটুকু মনে রাখবেন, পজিশন অ্যাবসলিউট করলে তার প্যারেন্টকে, তার প্যারেন্ট যে রিলেটিভ সেই হচ্ছে তার প্যারেন্ট। সো মনে করেন আমি পজিশন অ্যাবসলিউট একে করেছি, ঠিক আছে, কিন্তু আমি রিলেটিভ করলাম এইকে, হবে? আমি রিলেটিভ করলাম কি স্লাইডারকে, পজিশন রিলেটিভ হবে? হবে না। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে অ্যাবসলিউটের প্যারেন্ট স্লাইডার হতে পারে না। অ্যাবসলিউটের প্যারেন্ট হয় র্যাপার হবে, না হয় কন্টেইনার হবে, না হয় বডি হবে, তাই না? অ্যাবসলিউটের প্যারেন্ট হয় র্যাপার হবে, না হয় কন্টেইনার হবে, না হয় বডি হবে। আর স্লাইডারটা হচ্ছে অ্যাবসলিউটের চাচা বলতে পারেন, চাচা বলতে পারেন। হ্যাঁ, স্লাইডারটা হচ্ছে কি অ্যাবসলিউটের চাচা। যেমন অ্যাবসলিউটের প্যারেন্ট যদি র্যাপার হয়, র্যাপারের বাই হচ্ছে কি স্লাইডার, অবশ্যই। মানে কি, এই যে বললাম এখানে ডকুমেন্ট ট্রি দেখাইছিলাম, র্যাপার থেকে 4টা রো আসছে, তার মানে কি এরা ভাই ভাই, ঠিক আছে। এদের মধ্যে যেগুলো আসছে এগুলো হচ্ছে কি এর চাইল্ড, তার মানে এরা দুজন ভাই ভাই, কিন্তু এ হচ্ছে কি এর ফাদার, এ হচ্ছে এর চাচা, এরকম। ঠিক আছে, আমি যদি একে রিলেটিভ করি, এ তো অ্যাবসলিউট হলে হয় একে নিবে, না হয় এর দাদাকে নিবে, একে তো আর নিবে না প্যারেন্ট হিসেবে। সো প্যারেন্ট হিসেবে হয় একে পাবে, না হয় একে পাবে। সো আমি যাকে রিলেটিভ করব সে অবশ্যই স্ট্রাকচারালি কি ডকুমেন্ট অনুযায়ীও প্যারেন্ট হইতে হবে, আর পজিশন রিলেটিভ যাকে দিব সেই তার প্যারেন্ট, অ্যাবসলিউটের প্যারেন্ট। সো আমরা বুঝলাম অ্যাবসলিউট হচ্ছে কি করে, ভাসমান করে ফেলে। তারপর হচ্ছে কি আমরা যখন ডিরেকশন দিব, তখন সে যে জায়গায় ডিরেকশন দিব সেই জায়গায় যাবে, এবং সেটা কাজ করবে কার সাথে, তার প্যারেন্টকে রিলেটিভ, যে রিলেটিভ দেওয়া আছে সে। এখন এটা তো গেল পজিশন অ্যাবসলিউট। রিলেটিভটা কি অ্যাকচুয়ালি রিলেটিভটা কিছুই না, ওইটাই রিলেটিভ কোনো কিছু করে না, কোনো পরিবর্তন করে না। সো একটা জায়গায় রিলেটিভ পরিবর্তন করে। সো ব্যাপারটা আমি আরেকটু পরে বলছি। যেমন এটা, হ্যাঁ অবশ্যই দেখাবে। এই যে এই জায়গায় ফিক্সড, অ্যাকচুয়ালি আমি এটা স্ক্রিনের সাথে এই জন্যই বলতেছি, এটা এখান থেকে নড়তেছে না, আমার ওই স্ক্রিনেই ফিক্সড হয়ে আছে। আমার এটা পুরোটা যদি স্ক্রিন হয়, তো এই জায়গায় তো ফিক্সড, সেজন্য আমি জাস্ট স্ক্রিনে ফিক্সড আসছে বসি। এটা কিন্তু নর্মালি সবগুলোই HTML এর সাথেই কাজ করতেছে। আমি যেমন এটা এখন বিহেভটা আগে ঠিকঠাকভাবে ইয়ে করতো, মনে করেন আগে মনে করেন যে পজিশন অ্যাবসলিউটটা আমরা একটু আগে দেখলাম না, যে বডিতে উইড দিলাম, HTML উইড দিলাম, তারপরেও পজিশন অ্যাবসলিউটটা বাইরে দেখাচ্ছিল। আমি বলেছিলাম বডির সাথে কাজ করার কথা, কিন্তু সে বাইরে দেখাচ্ছে। কারণ হচ্ছে HTML এর এই বডিটা হচ্ছে এখান থেকে ব্রাউজারের শুরু থেকে শেষ পর্যন্ত, এটা পুরোটাই হচ্ছে একটা ওয়েবসাইটের বডি, ঠিক আছে।
টেক্সটাই সে বাইরে দেখাচ্ছে। এখন এক এক সময় এক এক রকম করে মাঝে মধ্যে কিছু জিনিস চেঞ্জ হয়। সো তার বেসিক কনসেপ্টটা হচ্ছে এটা, পজিশনিংয়ের বেসিক কনসেপ্ট ফিক্সড, স্ক্রিনের সাথে ফিক্সড হয়ে থাকবে। আমি যে জায়গায় বলছি সে জায়গায় ফিক্সড, এখান থেকে নড়বে না। এটার একটা লাইভ উদাহরণ যদি বলি, সেটা হচ্ছে prothomalo.com বা অন্য কোনো ওয়েবসাইটে দেখবেন কিছু সোশ্যাল আইকন ডান পাশে বা বাম পাশে বসে আছে, ফেসবুক আইকন বা কিছু কিছু জিনিস এখানে ডান পাশে বা বাম পাশে বসে থাকে। যেমন এটা কি সবসময় এখানেই থাকবে? এখন দেখাচ্ছে না, যখন আমি নিচের দিকে যাব তখন এটা আবার দেখাচ্ছে। এটা নর্মালি ফিক্সড হয়েই আছে। দেখেন ইন্সপেক্ট এলিমেন্ট, এই ডিপটা যদি হয়, এই ডিপটা তো সেটাই, এই দেখেন পজিশন ফিক্সড, ঠিক আছে। আমি যদি এখান থেকে সরাই ফেলি, সে নাই, সে এখন না, তার নর্মালি মার্কআপ যেখানে থাকার কথা সেখানেই আছে, একদম বডির নিচে HTML হচ্ছে তার মার্কআপ রাখছে, সেই মার্কআপ ওই জায়গায় আছে। এখন আমি যখন তাকে ফিক্স করব, তাকে যেভাবে স্টাইল করা হয়েছে সেভাবে ফিক্সড হয়ে থাকবে। দেখেন এখন নড়তেছে, ওখানে ফিক্সড। আমি যখন পজিশন ফিক্স তুলে দিচ্ছি, তখন সে কিন্তু যে জায়গায় HTML মার্কআপটা আছে সেই জায়গায় চলে গেছে। ব্যাপারটা ক্লিয়ার? সো পজিশন ফিক্সড, অ্যাবসলিউট এবং রিলেটিভ, আমি তিনটা দিয়ে নর্মালি রিলেটিভের বিষয়টা একটু বোঝাতে চাই। রিলেটিভ কী করে? অ্যাকচুয়ালি রিলেটিভ তেমন কিছুই করে না, জাস্ট ওইটাই, জাস্ট তার প্যারেন্টকে ধরে নেয় বা ইন্ডেক্সিংয়ের বিষয়ে পজিশন রিলেটিভটা কাজ করে। যেমন আমি তিনটা এখন কি নর্মাল দিই, কোনো পজিশনিং নেই, তিনটাতে কোনো পজিশনিং নেই। এখন সাপোজ কোনটার পর কোনটা মার্কআপ মনে আছে, একটা হচ্ছে ফিক্স প্রথমে, তারপর অ্যাবসলিউট, তারপর রিলেটিভ। এখন আমি একটার পর একটা সবগুলোকে পজিশনিং করব। অ্যাবসলিউট, জাস্ট সবগুলোকে অ্যাবসলিউট করছি। তার আগে আমি প্যারেন্টকে রিলেটিভ করে নেই বোঝার জন্য, পজিশন রিলেটিভ। এখন দেখেন আমি প্রথমে করলাম, কাকে কী করছি, আমি পজিশন, এই যে ফিক্স যেটা আছে তাকে করলাম পজিশন ফিক্সড, অ্যাবসলিউট। আমি জাস্ট অ্যাবসলিউট দিয়ে দেখাচ্ছি। তারপর আবার অ্যাবসলিউট ডিপটাকেও করলাম পজিশন অ্যাবসলিউট। সবগুলা একটার পর একটা উপর উঠতেছে। তারপর আমি রিলেটিভটাকে করলাম পজিশন অ্যাবসলিউট। এখন দেখেন সবার উপরে কে আছে? রিলেটিভটা আছে না? তার মানে কি আমি যার পরে যাকে করতেছি সে তার প্রায়োরিটি বেশি পেয়ে উপরে উঠতেছে। সো প্রথমে ফিক্সডকে করছিলাম, সেই সবার উপর উঠছিল। এরপরের মার্কআপটাকে আমি করছি, এই সবার উপর উঠে গেছে। এরপরেরটা হচ্ছে কি রিলেটিভটা করছে। এখন বিষয়টা হচ্ছে এরকম জ্যাট ইন্ডেক্সিংয়ের বিষয়। এখন যে বিষয়টা বোঝাচ্ছি সেটা হচ্ছে জ্যাট ইন্ডেক্স। আমি চাচ্ছি সবগুলোই পজিশনিং ঠিক আছে, ফাইন, পজিশন অ্যাবসলিউট, কিন্তু আমি চাচ্ছি অ্যাবসলিউটটা আগে দেখাবে, 2 নম্বরে দেখাবে ফিক্সডটা, 3 নম্বরে দেখাবে রিলেটিভটা। এখানে কি মার্কআপে কি আছে? প্রথমে ফিক্সড আছে, তারপর অ্যাবসলিউট আছে, তারপর রিলেটিভ আছে। এখন কিন্তু সবগুলো এক জায়গায় আছে, সবগুলো একই স্পেসে আছে, যেহেতু সবগুলোকে কি করা হয়েছে? পজিশন অ্যাবসলিউট করা হয়েছে, ঠিক আছে। সবগুলোকে কি পজিশন অ্যাবসলিউট করা হয়েছে। এখন আমি চাচ্ছি প্রথমে অ্যাবসলিউট শো করবে, তারপর ফিক্স শো করবে, তারপর রিলেটিভ শো করবে। তাও কিভাবে? এরকম, তাও শো করবে এভাবে, প্রথমে অ্যাবসলিউট, তারপর ফিক্সটা এভাবে এই পাশে একটু শো করবে, কিন্তু এটার নিচেই থাকবে, এইটুকু শো করবে না। এটুকু মনে করেন ফিক্সডের, এইটুকু শো করবে না। আর রিলেটিভটা শো করবে মনে করেন এখানে উপর। রিলেটিভও সবার উপরে থাকবে, সবার উপরে বলতে এটার উপরে তো আসতেছে না, এটার উপরেই থাকবে আর কি। সো এইটা সবার নিচে থাকবে মনে করেন, ঠিক আছে। এভাবে মানে আমি এখন লেফট রাইট টপ বটম এভাবে করে কাজ করতে পারি, ঠিক আছে। তো মনে করেন এভাবে করব। সো দেখেন কীভাবে করি। সো মনে করেন প্রথমে হচ্ছে কি সবার উপরে থাকবে আপনার অ্যাবসলিউট। আমি বলেছিলাম অ্যাবসলিউটটাকে সবার উপরে রাখবো। সো একটা বিষয় আছে জ্যাট ইন্ডেক্স। আমরা জানি প্র্যাকটিক্যাল খাতায় লিখছিলাম ইন্ডেক্সিং সূচিপত্র বলা যায়। এখন সূচিপত্রে যদিও বা সবার কম মার্ক যেটা থাকে সেটা হচ্ছে সবার উপরে থাকে, যেমন 1 হচ্ছে সবার উপরে, 9 হচ্ছে সবার নিচে। সো এখানে জ্যাট ইন্ডেক্সিংয়ের বিষয়টা হচ্ছে যার মান বেশি সে সবার উপরে থাকে। সো আমি জ্যাট ইন্ডেক্স দিলাম, মনে করেন আমি জ্যাট ইন্ডেক্স দিলাম 1, দেখেন অ্যাবসলিউট সবার উপরে চলে আসছে। এখন মনে করেন আমি রিলেটিভকে জ্যাট ইন্ডেক্স দিলাম 1, এখন রিলেটিভ সবার উপরে চলে আসবে, কারণ হচ্ছে রিলেটিভ পরের মার্কআপ। রিলেটিভ কি পরের মার্কআপ, জ্যাট ইন্ডেক্স সমান হলেও রিলেটিভ কি পরের মার্কআপ বলেই সবার উপরে আসছে। আবার আমি যদি অ্যাবসলিউটকে 2 দেই তাহলে দেখবেন অ্যাবসলিউট উপরে আসছে, দেখেন অ্যাবসলিউট উপরে আসছে, তাই না। আবার আমি যদি ফিক্সডকে এখন পজিশন জ্যাট ইন্ডেক্স 1 দেই তাহলে সে কিন্তু আসবে না, কারণ হচ্ছে 1 তো 1-এর উপর 2 আছে। আমি এখন যদি 3 দেই তাহলে কি সে সবার উপর আসতেছে। সো এটা হচ্ছে একটা বিষয়। সো আমি যেটা করব
আমি পজিশন অ্যাবসলিউটকে করছি ফিক্সড জেট ইন্ডেক্স 2, তারপর আমি বলেছিলাম কি থাকবে, তারপর ফিক্স থাকবে। সো ফিক্সকে আমি মনে করেন যে লেফট থেকে 50 পিক্সেল, টপ থেকে 50 পিক্সেল, এই যে এভাবে করলাম, ঠিক আছে। এবার আমি মনে করেন যে এটা আনবো, এই অংশটা আনবো রিলেটিভটাকে। সো মনে করেন রিলেটিভটাকে করলাম টপ থেকে 100 পিক্সেল, 110 পিক্সেল, সে কি 110 পিক্সেল নিচে নেমে আসে টপ থেকে, এই রিলেটিভটা, এটা হচ্ছে রিলেটিভ। তারপর আমি করব হচ্ছে লেফট থেকে -100 পিক্সেল করলাম, দেখি কতটুকু যায়। তো এত বেশি লাগবে না আমার, আমি আরও মনে করেন যে এই অবস্থায় থাকবে, অথবা আরও বেশি। আচ্ছা আমরা আরও করি যে ফিক্স থেকে, অ্যাকচুয়ালি ফিক্স থেকে বলতে পারেন যে 10 পিক্সেল, এটা 10 পিক্সেল, এটা এভাবে মানে সরি টপ থেকে আমি 50 পিক্সেল দিছি, মনে হচ্ছে না যে এটা এখান থেকে এটুকু 50 পিক্সেল আরও অনেক কম, মনে হচ্ছে না এটা অনেক কম? অ্যাকচুয়ালি কি 50 পিক্সেল এখান থেকে এটুকু? এখানে বিষয় আছে একটা, বিষয়টা হচ্ছে এটা, যেমন সবগুলা এখানে অ্যাকচুয়ালি প্যাডিং আছে, এই জায়গায় হচ্ছে কি ওই যে র্যাপার ডিপে প্যাডিংটা আছে, সেজন্য হচ্ছে কি প্যাডিং প্লাস 10 পিক্সেল নিয়ে পুরোটাই কি 50 পিক্সেল হয়েছে নর্মালি, সেটাই হচ্ছে বিষয়। সো এখানে আমি যখন লেফট রাইট দিচ্ছি, সে কি প্যারেন্টের সাথে কাজ করছে। আমি যখন থ্যাংক ইউ, আমি ব্যাপারটা হচ্ছে এটা, মনে করেন যে তার প্যারেন্ট হচ্ছে এটা, এবং আমি প্যাডিং দেওয়াতে আমার কন্টেন্ট এখান থেকে শুরু সাপোজ। এখন আমি যখন পজিশন অ্যাবসলিউট করব, সবগুলো এখানেই থাকবে, মনে করেন 3টাই এখানেই আছে, কিন্তু আমি যখন লেফট রাইট ইউজ করবো তখন কিন্তু সে তার প্যারেন্টের সাথে কাজ করবে না। লেফট রাইট যখন ইউজ করবো, সবাই এদিকে থাকেন, লেফট রাইট পজিশনিং যখন ইউজ করবো তখন কি সে কিন্তু তার প্যারেন্টের সাথে কাজ করবে, ঠিক আছে। সো আমি যখন মনে করেন এখানে 3টা ডিবি আছে এখানে, এখন আমি একটাকে সিলেক্ট করলাম, একটাকে সিলেক্ট করলে কি করলাম, লেফট থেকে 50 পিক্সেল দিলাম, সে তখন এখান থেকেই কাউন্ট করবে, লেফট থেকে 50 পিক্সেল কাউন্ট করে মনে করেন এইটুক, যদি বা আমরা ধরে নিয়েছি এখান থেকে কাউন্ট করে এইটুক থাকবে। তো আমিও চিন্তা করছিলাম এরকম, যাই হোক এই পাওয়ার দিছে, এখনো পাওয়া যায় না। এখন সেটা আপনার ওয়েবসাইটের কারণেও হতে পারে, মনে করেন আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করছেন লাল কালার, সে তো লাভ দৌড় দিয়ে চলে যাবে। আচ্ছা যেটা বলছিলাম, সো এটা ক্লিয়ার, লেফট রাইট যখন ইউজ করবো সে তার প্যারেন্টের শুরু থেকে কাজ করবে। সো বিষয়টা হচ্ছে এটাই, আমি যখন একে টপ থেকে 50 পিক্সেল দিচ্ছি, সে এখান থেকে কাউন্ট করে 50 পিক্সেল এই পর্যন্ত, ঠিক আছে। সো আমি সেই জন্য একটা কাজ করি, সেটা হচ্ছে নর্মালি সবাইকে লেফট থেকে 0, টপ থেকে 0 করে রাখি, মনে করেন এটা আছে। সো এরপর আমি যা যা ইউজ করছি, মনে করেন সবগুলোকে এখন নর্মালি কি আছে, সবাই নর্মালি 0তে আছে, এভাবে আছে। এখন আমি বললাম অ্যাবসলিউট যেটা আছে, সেটা অ্যাবসলিউটের জায়গায় থাকবে, ফিক্সডটা একটু ডান পাশে আসবে 50 পিক্সেল, মনে করেন ফিক্সডটা লেফট থেকে 50 পিক্সেল দিলাম, টপ থেকে 50 পিক্সেল, এভাবে আসলো। এরপর রিলেটিভটা টপ থেকে 110 পিক্সেল এভাবে নিচে নামে আসলো, লেফট থেকে আমি লেফট থেকে মাইনাস করবো, -50 পিক্সেল, 50 পিক্সেল না আরও কম করি, যে হ্যাঁ আরও কম করি, 40 পিক্সেল করি, ঠিক আছে। এবং এটা আরও বাড়াই 30 পিক্সেল, ওকে। সো এই ধরনের স্টাইল, সো এটা কি সিএসএস দিয়ে হয়। সো পজিশনিং এটা হচ্ছে পজিশনিংয়ের কনসেপ্ট। এখন মনে করেন যে আমি বলছিলাম স্ট্যাটিকটা কী জিনিস, আমরা তো স্ট্যাটিক ইউজ করি, তাই না? স্ট্যাটিক আসলে ইউজ করিনি, ফাইন। এনিওয়ে আমি আবার রিফ্রেশ করলাম, এবার দেখেন এগুলো হচ্ছে পজিশনিং, তো দেখলেন স্ট্যাটিকটা হচ্ছে জাস্ট
ডিফল্ট, মনে করেন আমি এই পজিশন ফিক্সডকে কী করছি, ফিক্সড করছি। তো আমি এটাকে আবার সিলেক্ট করলে কী করলাম, মনে করেন এটাকে সিলেক্ট করে আমি আবার বললাম পজিশন স্ট্যাটিক, সে কিন্তু তার ডিফল্ট বিহেভে চলে গেছে। জাস্ট নর্মালি HTML মার্কআপ নেওয়ার পর যেভাবে আসছিল ঠিক ওই জায়গায়। তো মানে কি স্ট্যাটিক হচ্ছে কিছুই না, মানে কি কোনো পজিশনিং নাই, রিলেটিভ নাই, ডিফল্ট অ্যাবসোলিউট নাই, ফিক্সড নাই, কোনো কিছু নেই। এবার বলতে পারেন এটা কখন ইউজ করবো, পজিশন স্ট্যাটিক তো আসলে ইউজ করা লাগে না, আমরা নর্মালি ডিপ নিলেই তো হয়। হ্যাঁ, এটা ইউজ করবো ওই জায়গায়, মনে করেন আপনি কম্পিউটারের জন্য একটা জিনিস কী করছেন, পজিশনিং করে আনছেন এই জায়গায়, কিন্তু মোবাইল ডিভাইসে গিয়ে ওইটা ওভাবে দেখাবে না, কারণ আমার মোবাইলের স্ক্রিন নর্মালি ছোটো, আনস্মার্ট মোবাইল নর্মালি ছোটো, সেখানে যদি আমি ওইটা অর্ধেক স্ক্রিনে বাইরে চলে যাই তাহলে কেমন দেখাবে। সো সেক্ষেত্রে আমি কী করবো, মোবাইল ডিভাইসের জন্য আলাদা স্টাইল করবো। তো এক জায়গায় পজিশন ফিক্সড অথবা অ্যাবসোলিউট করা আছে, কিন্তু মোবাইল ডিভাইসে কী হবে, আরেকটা আলাদা স্টাইল হবে। সো এটা পরের বিষয়। সো পজিশন স্ট্যাটিক হচ্ছে জাস্ট ডিফল্ট, ঠিক আছে। সো এখানে এবার আমি একটা কমন জিনিস দেখাই, সেটা হচ্ছে ডিফল্টভাবে আমার ডিপগুলো হচ্ছে এভাবে, কি ডিফল্ট ডিপ, মানে আমি যদি কোনো উইড বা হাইট কোনো ডিপে না দেই তাহলে তারা কি 100% উইড দখল করে থাকে। তো এখন এই 100% উইড দখল করার পর আমি যদি কোনো ডিপকে পজিশন অ্যাবসোলিউট করি বা পজিশনিং করি, দেখেন কি হয়। আমি জাস্ট তার আরেকটা বিহেভ দেখানোর জন্য এটি করতেছি। পজিশন অ্যাবসোলিউট করার সাথে সাথে সে তার উইডটাও হারাই ফেলছে। আমি এতক্ষণ উইড দিয়ে দেখছি বলেই আপনারা 100 পিক্সেল একটা বক্স দেখতেছেন, আসলে ব্যাপারটা হচ্ছে এটা, তার উইড হারাই ফেলতেছে। এটাও মনে রাখবেন, আমি যখন কোনো জিনিসকে পজিশনিং করব সে তার উইডটাও হারাই ফেলবে এবং বাসমানও হয়ে যাবে, এবং আমি যদি তাকে কি ডিরেকশন দেই লেফট রাইট টপ বটম, সে আমার ডিরেকশন অনুযায়ী কাজ করবে। সো পজিশনিং কি করে, এই যে প্যারেন্টের সাথে কাজ করছে, আমি প্যারেন্ট পজিশন রিলেটিভ করলাম, এবার এখানে আসছে এই যে, তার মানে কি তার ডিফল্ট উইড ছিল 100%, যখন পজিশনিং করছি না তখন এই যে 100% সেন্টারে বসে আছে, আমি যখন পজিশন করছি সে উইড হারাই ফেলছে। সো আমরা এতক্ষণ দেখেছিলাম সেটা হচ্ছে কি এভাবে উইড দিলাম 100 পিক্সেল, হাইট দিলাম 100 পিক্সেল। সো মেইন কনসেপ্ট আমি উইড দিয়ে বুঝাই ফেলছি আপনাদেরকে, পজিশন কি করে ভাসমান হয়, লেফট রাইট দিয়ে আমরা কি করতে পারি, মুভমেন্ট করতে পারি, সব কিছু করতে পারি। সো এটা হচ্ছে পজিশনিং কনসেপ্ট। এখন এই পজিশন এবং বিফোর আফটার ইউজ করে আমরা কিছু কাজ করব। সো আমরা যেই লজিক থেকে বিফোর আফটার দেখছি সেই লজিক থেকে বেরোয় গেছি, আমরা দেখতে চাচ্ছিলাম হচ্ছে ক্লিয়ার বোথ, এই ডিপটা আমরা কীভাবে কমাবো, আগে সেটা করে ফেলি তারপর বাকিটা। এখানে ফার্স্ট আমরা জানি আমরা কিভাবে করছিলাম, এভাবে মনে করেন এখানে আমার দুইটা ডিপ আছে, ঠিক আছে, আমি দুইটা ডিপের এখানে হচ্ছে কি করলাম, উইড দিলাম, এই যে এখানে মনে করেন পজিশন ফিক্সটাকে সরাই দিলাম, এভাবে আছে দুইটা ডিপ। এখন আমি যখন দুইটা ডিপ পজিশন ফিক্সড এগুলোকে কি করব, ফ্লোট লেফট করব, তাহলে কি হবে, প্যারেন্ট ডিপ, এই যে প্যারেন্টটা আছে সেটা দেখছেন 0 হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে প্যাডিংয়ের জন্য কিছুটা দেখাচ্ছে, প্যারেন্টকে প্যাডিং দেওয়া আছে বলে, কিন্তু প্যারেন্ট 0 হয়ে গেছে। দেখেন প্যারেন্টের উইড আমি যদি প্যাডিং না দেই তাহলে দেখেন প্যারেন্ট দেখাচ্ছে, প্যারেন্ট দেখাচ্ছে না। ওই যে বললাম প্যাডিং কি করে উইড এবং হাইট বাড়ায়, সেজন্য একটু করে দেখাচ্ছে অ্যাকচুয়ালি। ফাইন, এখন কি করতে হবে, আমাকে প্যারেন্টকে যদি আমি ওভারফ্লো হিডেন করি তাহলে কি হয়, ওই প্রবলেমের সলিউশন হয়। কিন্তু ওই প্রবলেমের সলিউশন আবার একটা আছে, আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যেমন এটা, আমি যদি এভাবে কোনো একটা ডিপকে ওভারফ্লো হিডেন করি তাহলে আমার এর ভিতরের অংশগুলো, ভিতরের ডিপগুলো বা ভিতরের কন্টেন্টগুলোকে যদি আমি পজিশনিং করে ডানেভাবে নিয়ে যাই, লেফট রাইটে নিয়ে যাই বা টপ বটমে নিয়ে যাই, তাহলে কিন্তু সে বাইরে দেখাবে না। যেমন এরকম আমি পজিশন ফিক্সটাকে করলাম ট্রান্সফর্ম দিয়ে আমি ট্রান্সলেটের মাধ্যমে সাপোজ -100 পিক্সেল, এই যে 100 পিক্সেল যেটা মাইনাস হয়েছে বাইরে আসছে সেটা কি দেখাচ্ছে, সেটা একমাত্র দেখাচ্ছে না ওভারফ্লো হিডেনের কারণে। কারণ আমি তার প্যারেন্টকে বলছি এর বাইরে যেগুলো ফ্লো করবে সেগুলো কি হিডেন অবস্থায় থাকবে। সো এটা একটা প্রবলেম। সো আমরা ওভারফ্লো হিডেনও ইউজ করতে পারছি না। আবার এই প্রবলেম থেকে বের হয়ে আসার জন্য আমরা কি করতে পারি, এইটাও করা যায় যে একটা ডিপ ক্লিয়ার নাম দিয়ে নিতে পারি, এবং সেই ক্লিয়ারকে যদি আমি ক্লিয়ার বোথ করি তাহলে কি হবে,
আমি যদি ক্লিয়ার বোথ করি তাহলে কিন্তু আমার প্রবলেমের সলিউশন হয়ে যায়, মানে কি ওভারফ্লো হিডেনের কাজটা আর করতে হয় না। তো এখন আমরা কি ট্রান্সলেট ইউজ করে দেখতে পারি, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স মাইনাস একশো পিক্সেল। এখন কিন্তু ঠিক আছে, কিন্তু এখানে আবার একটা প্রবলেম, সেটা হচ্ছে আমাকে এক্সট্রা একটা মার্কআপ লিখতে হচ্ছে, এবার দেখেন আমরা বিফোর আফটারের কাজ শিখেছি, তাহলে বলতে পারেন এই অংশটা হচ্ছে আফটার, এটা যদি আমার কন্টেন্ট হয় এটা হচ্ছে আমার আফটার, অ্যান্ড এখানে কি আছে আমার একটা বিফোর আছে, ধরে নিলাম বিফোর আছে। সো এটাই হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। সো আমরা এটাকে আফটার হিসেবে নিতে পারি না, এই ক্লিয়ার বোধ থেকে আফটার হিসেবে নিতে পারি না, তাহলে তো আমরা চাইলেই পারি আফটারকে ক্লিয়ার বোধ করলে হচ্ছে, মানে কি র্যাপারের আফটার কোনটা, এই জায়গায় যেটা আসবে সেটা হচ্ছে র্যাপারের আফটার। সো আমার এই জায়গায় ক্লিয়ার বোধ ছিল বা ক্লিয়ার ডিপটা ছিল, আমি এখন কি করতে পারি, র্যাপারকে বললাম আফটার ক্লিয়ার বোধ, কিন্তু কাজ হচ্ছে কিনা দেখেন, কাজ হচ্ছে না। এটা কেন, কারো কোনো আইডিয়া, কোনো কিছু, কারো কোনো আইডিয়া নেই? এনিওয়ে এটার কারণ হচ্ছে ওই যে বললাম বিফোর আফটার হচ্ছে সাইকো এলিমেন্ট, এটা কোনো ফিজিক্যাল HTML এলিমেন্ট না, মানে কি HTML এ কোনো মার্কআপ নাই। তো আমি যখন একটা ব্ল্যাঙ্ক ডিপ নিচ্ছি সে কিন্তু উইথ 100% নিচ্ছে, যদিও তার কোনো হাইট বা কিছু নাই, সে কিন্তু একটা জায়গা ব্লক করছে, ঠিক আছে, ব্যাপারটা জায়গাটা হয়তো বা 0 পিক্সেল, তারপরেও কিন্তু সে 100% ব্লক করছে। যেমন আমি এখানে দেখাই, এখানে একটা ডিপ নিলাম, সেটা হচ্ছে ক্লিয়ার, সাপোজ ক্লিয়ারই নিলাম, এই ডিপ এখন ক্লিয়ার ডিপটাই কাজ করতেছে। এখন দেখেন ইন্সপেক্ট এলিমেন্ট করে ক্লিয়ারকে দেখেন, এখানে বোঝা যাচ্ছে না, আমি ইন্সপেক্ট এলিমেন্ট এটা করি, এবার দেখেন এখানে দাগ দেখে বুঝতে পারবেন। যেমন র্যাপার, এই যে ক্লিয়ারটা দেখেন, সে কিন্তু একটা স্পেস পুরোটা দখল করে আছে, স্পেস। এখন দেখেন ব্যাপারটা ক্লিয়ার। প্রথমটা হচ্ছে আপনার উইথ, প্রথমটা কি এখানে স্পেস দেখাচ্ছে না, উইথ 500 পিক্সেল ইন্টু 0 হচ্ছে হাইট, ঠিক আছে, সে কিন্তু তার স্পেস ব্লক করে আছে, এই পুরোটা হচ্ছে তার স্পেস, যদিও এখান থেকে না, সে এখান থেকে নিচ্ছে, যেহেতু এই ডিপের ভিতরে আছে। সো ফাইন, এটা ক্লিয়ার যে একটা ব্ল্যাঙ্ক ডিপও কিন্তু একটা স্পেস নিয়ে রাখে। এখন আমি তার দুই পাশে ক্লিয়ার করে দিচ্ছি, সো এটা কাজ করতেছে। এখন আমি যখন বিফোরকে করছি, এখন দেখেন বিফোর কিন্তু এর মধ্যে নাই। ও আমি একে করলাম ইন্সপেক্ট এলিমেন্ট, এই যে আমি যখন কি র্যাপারকে কি বিফোর আফটার করছি, বিফোর কই আছে, কোথাও নাই, এটা অ্যাকচুয়ালি নাই কেন, আমরা করেছি আফটার করেছি ক্লিয়ার বোধ তো নর্মালি দিলে হবে না, কারণ হচ্ছে আমরা কন্টেন্ট বিফোর আফটার কি নিয়ে কাজ করে, কন্টেন্ট নিয়ে কাজ করে, কন্টেন্ট যদি নাও দেয় আমাকে ব্ল্যাঙ্ক রাখতে হবে, ঠিক আছে, এটা অবশ্যই শিওর। তো এখন দেখেন বিফোর আফটারটা পাইছে কিন্তু কাজ করছে না। আফটারটা কীভাবে পাইছে দেখেন, আফটারের উইড হচ্ছে 0, হাইট 19 পিক্সেল। হাইট 19 পিক্সেল কেন পাইছে, ওইটা তার প্যারেন্টের উপর ডিপেন্ড করে পাইছে, ঠিক আছে, এটা কোনো বিষয় না, কিন্তু উইডটা হচ্ছে কি 0 পিক্সেল। সো আমি এই ধরনের একটা উইডের কি ফ্লোর মানে ক্লিয়ার বোধ করবো, আশেপাশে তো কোনো ক্লিয়ার কিছু করার নাই। এটা যদি একটা নির্দিষ্ট জায়গা দখল করতো তাহলে বলতে পারতাম এই জায়গাটা স্পেস খালি থাকবে, এই জায়গাটা স্পেস খালি থাকবে, এভাবে বলতে পারতাম। এখন যেহেতু আফটার একটা কি সাইকো এলিমেন্ট, যেটা বলছি সোডো এলিমেন্ট, সো তার কোনো কি হয় না স্পেস, সে কোনো ডিফল্টভাবে কোনো স্পেস নেয় না। এখন তাকে আমাকে স্পেস পাওয়াইতে হবে, হয় আমরা দেখি, তো আমরা উইথ দিয়ে দেখি, উইথ দিলাম 100%, উইথ পাচ্ছে না, কারণ এটা সাইকো এলিমেন্ট, সে উইথ পাবে না। দেখেন আমি সাইকো এলিমেন্টে কন্টেন্ট দিলাম, স্পেস, আমি মনে করেন এখানে কন্টেন্ট দিছি এবং একটা কালার দেই বোঝার জন্য রেড, এবং উইথ দিয়েছে 100%। দেখেন এটা হচ্ছে সেই কন্টেন্টটা, আফটারের কন্টেন্ট। এবং আমি যদি ব্যাকগ্রাউন্ড দিই তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। ব্যাকগ্রাউন্ডে দিলাম রেড, কন্টেন্ট যেটা আছে সেটাই।
এবার দেখেন ওই যেটা দেখতে পাচ্ছে সেটাই, আমি একে উইড দিলাম 100%, সে কিন্তু পাচ্ছে না। পাচ্ছে? আমি এখন মনে করেন যে 200 পিক্সেল উইড দিই, সে উইড পাচ্ছে? পাচ্ছে না। এটা তো এলিমেন্ট না, এ কীভাবে উইড পাবে? ব্যাপারটা হচ্ছে এটা তো কোনো এলিমেন্ট না। এখন একে এমনভাবে কাজ করতে হবে যাতে সে উইড নেয়। সো একটা বিষয় দেখেন, আমরা কিছু ট্যাগের কাজ আপনাদেরকে দেখতে বলছিলাম। আপনারা ট্যাবলের কাজ দেখছেন? ট্যাবল ট্যাগের কাজ দেখছেন? দেখেন নাই? গুড, ভেরি গুড। টিডি ট্যাবল ট্যাগ কাজ করে এভাবে, ট্যাবলের মধ্যে টিআর মিনস ট্যাবল রো, টিডি মিনস ট্যাবল ডাটা, তার মধ্যে সে ডাটা রাখে। হ্যালো, তো এই কাজটা আপনারা সবচেয়ে বেশি দেখবেন হচ্ছে ই কমার্স সাইটে। ই কমার্স সাইটে আপনারা যখন শপিং করেন, শপিং করার পর প্রোডাক্ট সবগুলো লিস্ট করে দেখেন। সাপোজ এই যে baghdum.com, আমরা baghdum.com এর অ্যাড করি। হ্যাঁ, সো টিডি কী করে? ট্যাবলের ডাটা রাখে, টিআর হচ্ছে এক একটা রো। সো আমি যদি টিআর বাড়াইলাম, এবার আমরা যদি দেখি এটা হচ্ছে আমার কন্টেন্ট। এখন দেখেন ট্যাবলটা কীভাবে আছে। ট্যাবলটার ওয়েট হচ্ছে প্রায়, আচ্ছা আমরা ট্যাবলটা বাইরে নিয়েছি, ফাইন। সো নর্মালি হচ্ছে কি ট্যাবলটা 100% যদি ব্ল্যাঙ্ক থাকেও আমি যেটা উইড দেবো সে উইডটা 100% সে দখল করে বসে থাকবে, ঠিক আছে। নর্মালি সেটা যদি ব্ল্যাঙ্ক থাকে সে কিন্তু একটা উইড নেয়। আমি কি বলবো, ব্ল্যাঙ্ক এভাবে কন্টেন্ট ব্ল্যাঙ্ক রাখি, সাপোজ কন্টেন্ট ব্ল্যাঙ্ক এভাবে রাখলাম, সে কিন্তু একটা উইড নেয়। এই দেখছেন টিডি 6 পিক্সেল প্রায় সামথিং, ঠিক আছে, সব মিলে 6 পিক্সেল নিচ্ছে। এখন এই কাজটা আমাকে কিসের মাধ্যমে করতে হবে? সিএসএস এর মাধ্যমে করতে হবে। এই কাজটা আমাকে সিএসএস এর মাধ্যমে করতে হবে যাতে আমার আফটারটা কি নেই, উইড নেই। আফটারটা কি একটা উইড নেই। সো আমরা এটুকু করতে পারি, সেটা হচ্ছে আফটারটাকে বলতে পারি ডিসপ্লে ট্যাবল। সে এখন ট্যাবলের মতো আচরণ করবে, সে ব্ল্যাঙ্ক থাকলেও সে উইডটা নেবে, ব্ল্যাঙ্ক থাকলেও সে উইডটা নেবে। সো আপনারা ইউজ করে দেখবেন 10টা আইডিস মনে করেন, সাপোজ আপনারা ইউজ করেন কি দেবো, মনে করেন যে আপনারা করেন কী বলবো, একটা ট্যাবল ইউজ করছেন, ট্যাবলের মধ্যে অনেকগুলো ডাটা আছে, কিন্তু কিছু কিছু জায়গায় মাঝখানে ডাটা নাই। ডাটা না থাকলেও কিন্তু সে ওই টিডিটা ওটার স্পেস, মানে অন্য ডাটা যত স্পেসে আছে তত স্পেস কি খালি রেখে দেবে। এটা হচ্ছে ট্যাবলের মূল বিহেভ। সো সেজন্য আমাকে ডিসপ্লে ট্যাবল করলেও সে বিহেভটা করবে। সো এখানে আমি ডিসপ্লে ট্যাবল করার পর দেখেন সে উইডটা পাচ্ছে, কিন্তু সে এখন উইডটা পাচ্ছে। আমরা এখানে তো দেখতে পাবো না, আমরা ইন্সপেক্ট এলিমেন্ট এটাতে করি। এখন দেখেন আমি উইড দিয়েছে 200 পিক্সেল, সে 200 পিক্সেল উইড পেয়েছে। আমি যদি এখন উইডটা কমাই, সে এখন কমতেছে, ঠিক আছে। সে আমি যত দিব ততই পাবে। এখন যদি কিছুই না দেয়, হ্যাঁ ট্যাবল করাতে পাচ্ছে, হ্যাঁ ট্যাবল করা আর কিছু না। সো মনে করেন আমি এখন কি করব, আমার লাগবে হচ্ছে ট্যাবল, আমার ক্লিয়ার বোর্ড লাগবে, আমার কন্টেন্টও লাগবে। কন্টেন্ট ছাড়া তো বিফোর আফটার কাজ করবে না, সেই জন্য, ঠিক আছে। এখন কিন্তু তারপরও এখানে দেখেন এখানে ওভারফ্লো হিডারের কাজ হয়েছে, এখন কিন্তু ওভারফ্লো হিডারের কাজ কমপ্লিট হয়েছে না। যেমন আমি এটা দিলাম না, এখন কি হাইট পাচ্ছে না আমার প্যারেন্ট ডিভ। আমি আবার কি করলাম, জাস্ট ক্লিয়ার বোর্ড দিলাম, এখন কি হাইট ফিরে পাইছে। এখন ওভারফ্লো হিডেনের কাজও হয়েছে, প্লাস আমি যদি এখন কোনো কিছুকে ট্রান্সফর্ম করে বের করি, ট্রান্সলেট এক্স মাইনাস 100 পিক্সেল, সেও ওকে আছে, সব কিছু ওকে আছে, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ, কিসের মধ্যে? ডিভ আর কার মধ্যে? ডিভ আর ট্যাবলের মধ্যে? হ্যাঁ, অনেক পার্থক্য আছে। ডিভ জাস্ট একটা ডিভিশন ভাগ করার জন্য, ট্যাবল তো জাস্ট কিছু ডাটা দেখানোর জন্য ট্যাবল আকারে। ট্যাবল একটা জাস্ট একটা বলতে পারেন যে ক্যালেন্ডার দেখছেন আপনারা? হ্যাঁ, মার্কশিট বলতে পারেন, মার্কশিটের মতো, বা ইনভয়েস যেগুলো আছে, ইনভয়েস এগুলো বলতে পারেন। ডিভ একটা ট্যাগ, এটার বিহেভ এক ধরনের, ট্যাবলের বিহেভ এক ধরনের। ট্যাবল টিআরটিডি ছাড়া কাজ করবে না। ডিভের জন্য কোনো নির্দিষ্ট কোনো ইয়া নেই। করা যাবে, অবশ্যই যাবে।
অবশ্যই করা যাবে। হ্যাঁ, ইউজ না করলেও চলে, কিন্তু আপনাকে এই ট্যাবলের বিষয়টা ডিপ দিয়ে করতে গেলে অনেক কাজ করা লাগে। সবগুলা ডিপের নির্দিষ্ট করে স্টাইল দিতে হবে, উইড দিতে হবে, হাইট দিতে হবে। এইভাবে উইড হাইট না দিলেও এলোমেলো হয়ে যাবে, কারণ ডিপ নির্দিষ্টভাবে একটা উইড দখল করে, ঠিক আছে। কিন্তু ট্যাবল কি করে, আমার একটা উইড ডিপের যদি একটা আমার ট্যাবলে যদি কোনো জায়গায় টিডি নাও থাকে, সে কিন্তু আগের টিডি অনুযায়ী সেটাকে ব্ল্যাঙ্ক রেখেই কি পাস পরের ট্যাবলে যাবে। কিন্তু মনে করেন যে এই জায়গায় সাপোজ আমরা এখানে দেখলাম ভিউ কার্ড, ঠিক আছে, ওকে, সাপোজ এই ভিউ কার্ড। এখন আমার যদি এখানে কিছু নাও থাকে, এটা যদি একদম ব্ল্যাঙ্কও থাকতো, তাহলে কিন্তু এই স্পেসটা এখানে এভাবেই থাকতো। কিন্তু আমার ডিপের ক্ষেত্রে কী হতো, সে যদি হাইট না পায় তাহলে এই স্পেসটা এখানে চলে আসতো ডিপের ক্ষেত্রে, যদি এটা নির্দিষ্ট কোনো হাইট না পায়। কিন্তু এখানে নির্দিষ্ট কোনো হাইট দিতে হয় না, সে অটোমেটিকলি পেয়ে যাবে ট্যাবলের ক্ষেত্রে। সো কিছু কিছু জায়গা তো আছে অবশ্যই ট্যাবল ইউজ করার জন্য, নাহলে তো ইউজ হইতো না। তবে হ্যাঁ, একটা সময় ছিল যে সময় শুধু পুরো ওয়েবসাইটটাই ট্যাবল দিয়ে হইতো। 2011 ট্যাবল দিয়ে অনেক ওয়েবসাইট দেখছি আমি। হ্যাঁ, 11 ছিল, কিন্তু 9, 10 বা 9-এর আগে, 8-এর আগে, 6-এর দিকে আমি যখন শুরু করছি তখন ট্যাবল দিয়েই করছি শুরু, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। এনিওয়ে, দেখছি পজিশন কীভাবে কাজ করে। তো আপনারা এখানে পজিশন করে একটা ইমেজ নিয়ে আসবেন এবার আপনাদের কাজ, ঠিক আছে। যে ডিজাইনের পজিশন ইমেজটা ছিল, এই যে এখানে এরকম একটা ইমেজ ছিল, তো ওইরকম একটা ইমেজ এখানে নিয়ে আসবেন আপনাদের কাজ, ঠিক আছে। সো আমরা পজিশনিংয়ে দেখছি, বিফোর আফটারের কাজ দেখছি। আচ্ছা, এখানে বেস্ট আরেকটা ওয়ে আছে। আমরা এটা তো এভাবে করলাম, নর্মালি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে সেম র্যাপারকে সিলেক্ট করেন, বিফোরটাকেও সিলেক্ট করেন। এটা অ্যাকচুয়ালি সিকিউরিটির বলতে পারেন, মানে বাই চান্স যদি আমার বিফোর কাজ না করে, মানে আফটারের জন্য বিফোরকে কী করতে হয়, বিফোরকে ধরে নেওয়া আর কি, আফটার ক্লিয়ার বোর্ড, ঠিক আছে। আমি কি করছি, আফটার এবং বিফোরে একসাথে এই দুইটা জিনিস দিচ্ছি, শুধুমাত্র আফটারে কী করছি, ক্লিয়ার বোর্ড করছি, মানে আফটারের ক্লিয়ার বোর্ড দরকার। সো নর্মালি আপনারা কি ইউজ করছেন, ইউটিউব চ্যানেলে বা ভিডিওতে আপনারা দেখছেন সব জায়গায় ফিক্স ক্লাস ইউজ করছেন, ওভারফ্লো ফিক্সে কি দিয়ে দিচ্ছেন, ওভারফ্লো হিডেন দিয়ে দিচ্ছেন, আর প্রত্যেকটা ডিপ যেখানে এই ডিপ দিচ্ছেন সেখানে এই ফিক্স ক্লাস দিচ্ছেন, ঠিক আছে, মানে একদম সরকারি জিনিসের মতো, ঠিক আছে। সো এখন আপনারা এইভাবে করতে পারেন যে ফিক্স ক্লাসের মধ্যে এইভাবে বিফোর আফটার দিয়ে এই কন্ডিশনটা লিখে রাখতে পারেন, এবং যেখানে ওভারফ্লো হিডেন দরকার সেখানে ফিক্স ইউজ করতে পারেন। কিন্তু তাও ওভারফ্লো হিডেন ইউজ করেন না, কারণ ওভারফ্লো হিডেন ভবিষ্যতে আপনাদের জ্ঞান জামে ফেলবে। ওই যে বললাম, কোনো কিছু বের করতে নিলে বের হবে না। যেমন এই ডিজাইনের ক্ষেত্রে বলি, এই ডিজাইনের ক্ষেত্রে যদি দেখেন, যেমন এই ডিপটা এই ইমেজটা মনে করেন যে স্লাইডার এরিয়ার মধ্যে আপনি নিছেন, কিন্তু স্লাইডার এরিয়াতে ওভারফ্লো হিডেন করছেন, এটা বের করতে পারবেন আর, এটা আর বের করা যাবে না, তাই না? এটা কি আর বের করা যাবে না, বা নিচে বের করলেন কিন্তু এখানে আর দেখাবে না, এইটুক দেখানোর পর নিচেরগুলো আর দেখাবে না, ঠিক আছে। সো এই কারণে আমরা ওভারফ্লো হিডেন ইউজ করতে পারবো না। অথবা এটাও দেখতে পারেন যে মনে করেন এখানে কি আমি যখন হোভার করছি তখন এত বড় একটা কি মেনু দেখাচ্ছে, সাব মেনু। তো আমি যখন সাব মেনু দেখতে পাচ্ছি, এখন তো দেখতে পাচ্ছি, যদি আমি এটাকে ওভারফ্লো হিডেন করে রাখতাম তাহলে কিন্তু সাব মেনু দেখতাম না। যেমন এর প্যারেন্ট এটাকে যদি আমি বলি যে ওভারফ্লো হিডেন, ঠিক আছে, সাব মেনু দেখা যাচ্ছে, কোনো সাব মেনু দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো আমি যদি ওভারফ্লো হিডেন না দিই, সাব মেনু দেখা যাচ্ছে, মানে কি কারণ হচ্ছে এই সাব মেনুর সাইজটা অনেক বড় এবং একে এই ডিপের বাইরে আসতেই হবে দেখানোর জন্য। সো ব্যাপারটা হচ্ছে এটাই। সো ওভারফ্লো অনেক প্রবলেম করে, হ্যাঁ। ওভারফ্লো হিডেনের পরিবর্তে এই যে এটা ইউজ করবেন এখন ফিক্স, মনে করেন আমার এখানে ফিক্স দরকার, সেজন্য আমি ফিক্স দিলাম, ব্যাস। তো আপনার কাজ হচ্ছে এইটুকু আপনি ফিক্সে রেখে দেবেন, যে জায়গায় ওভারফ্লো হিডেন দরকার সেই জায়গায় ফিক্স দিয়ে দেবেন, ঠিক আছে।
সো আপনারা এইটা কমপ্লিট করবেন, এবার এটা কমপ্লিট করে গ্রুপে আপলোড করবেন। সিএসএস এখানে শেষ, এবার আমরা জাস্ট প্রজেক্টে কাজ করব, এইগুলো দিয়েই ম্যানিপুলেট করব একটা ডিজাইনকে। যা দেখছি ফ্লোট লেফট রাইট উইথ ডাইমেনশনের বিষয়ে, প্যাডিং মার্জিং, তারপর হচ্ছে বিফোর আফটার অ্যান্ড পজিশনিং, এগুলো ইউজ করে জাস্ট একটা ডিজাইন কমপ্লিট হবে। আর তেমন কিছুই নেই সিএসএসে, বাকিটা এক্সট্রাঅর্ডিনারি, এগুলো আমরা আস্তে আস্তে দেখব।